আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ পরবর্তীতে আরেকবার স্বাগতম এবং লেট ঈদ মোবারক ব্রেনবাস পরিবারের পক্ষ থেকে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বায়োলজির সেকেন্ড পার্টের উপরে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস। তো আসলে এই ক্লাসটা এতটা বেশি গুরুত্বপূর্ণ যে আসলে প্রতি বছর আমরা যারা সেকেন্ড টাইমার আছি তাদের এখান থেকে আমাদের কোশ্চেন বলতে গেলে আসে। আমরা যদি সামনে যে বিউপিতে যারা পরীক্ষা দিব বা জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিব সেকেন্ড টাইমে, মোট কথা সেকেন্ড টাইমে যে কোনো অপশন যেখানে আছে সেখান থেকে আমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তারপর আমরা যারা অনেকে আমরা মেডিকেলে পরীক্ষা দিব, তো মেডিকেলের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা একেবারে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাই। এতটা বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা যদি কোশ্চেন যদি অ্যানালাইসিস করি আমরা দেখবো যে এখান থেকে সর্বনিম্ন 2টা কোশ্চেন আমাদের আসে। আসলে এই চ্যাপ্টারটা এতটা বেশি আসলে পাজেল আমাদের স্টুডেন্টের কাছে, আপনাদের কাছে বিভিন্ন পর্বগুলো আমাদের এখানে থাকে। এই পর্বগুলার বৈশিষ্ট্য, কোন পর্বে কি আছে না আছে, করডাটা আছে, তারপর হচ্ছে যে প্রাণীদেরকে যে বিভিন্নভাবে ভাগ করা যায়, অনেক ইনফরমেশন আসলে বেসিক্যালি আমাদের থাকে। তো টোটাল চ্যাপ্টারটাকে আমি একেবারে সুন্দর করে আমি আপনাদেরকে একটা কম্প্যাক্ট আকারে সাজাই দিব, যাতে আপনারা খুব ফুললি একটা প্রিপারেশন নিতে পারেন। তো এর আগে আপনারা একটু সবাই ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা ভাইয়ার ভয়েসটা সবাই শুনতে পারতেছেন কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কে কোথা থেকে আজকে ক্লাসটা করতেছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন। কে কোথা থেকে ক্লাসটা করতেছেন সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে সবাই একটু ক্লাসটা যার যার অবস্থান থেকে টাইমলাইন একটু শেয়ার করবেন এবং কে কোথা থেকে ক্লাসটা করতেছেন। আচ্ছা অলরেডি শ্রীপর্ণা সাহা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই আমরা কমেন্ট করব এবং একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। সবাই আপনারা আমার ভয়েসে শুনতে পারতেছেন কিনা একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। তো আমি আপনাদের সাথে ফুল ক্লাসে আছি, ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি ভাইয়া। তো ইনশাল্লাহ সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিব। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তা ক্লাসটা আমি শুরু করে দিলাম। এর আগে আমি একটু যদি আপনাদেরকে এই ক্লাসটা সামারি নিয়ে যদি কথা বলি, আসলে এই ক্লাসটার কি কি অপশন আছে, মানে এই ক্লাসটা যদি যাকে আমরা শানে নজুল বলি বা এটাকে যদি আমরা সারাংশ যদি বলি, এখানে বেসিক্যালি 3টা টপিকস আমাদের এখানে আছে। হ্যাঁ, আগে কথাগুলো মন দিয়ে ঠান্ডা মাথায় শুনেন। একটা, প্রাণীদেরকে কিন্তু আমরা বিভিন্ন ভিত্তিতে ভাগ করতে পারি, এই ভিত্তির উপর আলোচনা করা হয়েছে। দেন প্রাণীদের বিভিন্ন পর্ব আছে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন লাস্টে হলো করডাটা পর্ব আছে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ঠিক আছে আমি ক্লাসটা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবাই একটু কমেন্ট করবো, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবো। যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে নেই সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবো, ঠিক আছে? আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেখেন প্রথমে আমাদের যে টপিকসটা আমরা যেটা নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, সেটা আসলে প্রাণী বৈচিত্র্য। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, প্রাণী বৈচিত্র্য। এখান থেকে বেসিক্যালি যে কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে দেয়, প্রাণী বৈচিত্র্য আসলে কয় প্রকার, সবাই একটু কথা বলবেন, সবাই একটু কমেন্ট করেন তো ভাই। প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, সবাই একটু কমেন্ট করেন, বলেন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, সবাই কথা বলবেন। প্রাণী বৈচিত্র্য হচ্ছে আমাদের 3 প্রকার। কি বলছি, সবাই একটু কথা বলেন। প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। এই 3 প্রকার মনে রাখার সূত্রটা হচ্ছে যে পাবজি। কি বললাম? মনে রাখার সূত্রটা হলো পাবজি। কেন? পতে হলো প্রজাতিগত বৈচিত্র্য, বতে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জিতে হচ্ছে আমাদের জিনগত বৈচিত্র্য। একটু ক্লাসে পড়াটা আপনার ক্লাসে মুখস্থ করার চেষ্টা করেন। আমি কি বলছি বলেন। প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, সবাই এটা কমেন্ট করে জানিয়ে দেন। সবাই এটা কমেন্ট করবেন, বলেন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। বলেন প্রাণী বৈচিত্র্য হলো 3 প্রকার। কি কি মনে রাখার সূত্রটা কি বলছি? পাবজি। কেন? প্রজাতিগত বৈচিত্র্য, এই যে স্পিসিস ডাইভার্সিটি মানে কি বলেন তো? স্পিসিস ডাইভার্সিটি মানে কি? প্রজাতিগত বৈচিত্র্য। ইকোলজিক্যাল ডাইভার্সিটি মানে কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং জেনেটিক ডাইভার্সিটি মানে কি বলেন তো? আমাদের জিনগত হলো বৈচিত্র্য, ঠিক আছে? এজন্য প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। এটা পরীক্ষার সময় প্রায় সময় বলতো ভাইয়া কোথায় আসছিল, আমাকে রেফারেন্স দেন। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2020-21 কোশ্চেন আসছিল। প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 3, 4, 5 নাকি 6? অ্যান্সার কি হবে? 3 প্রকার। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে নিচে কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়?
প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত, জিনগত নাকি অবস্থানগত? অবশ্যই অ্যান্সার কি হবে? অবস্থানগত। তাহলে অ্যান্সার কি বলছি বলেন তো? প্রাণী বৈচিত্র্য হলো 3 প্রকার, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত এবং হলো জিনগত বৈচিত্র্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু যদি আপনাদেরকে যদি কথা বলতে চাই, দেখেন আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি পাবজি মানে কি? প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং হলো কি বৈচিত্র্য বলছি বলেন তো? জিনগত বৈচিত্র্য বলছি। ঠিক আছে? আচ্ছা দেখেন, কেউ কি আপনারা কি বলতে পারবেন বলেন তো প্রজাতিগত বৈচিত্র্য কয় প্রকার? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে যাচ্ছি। সবাই কিন্তু আপনারা জানেন, সবাই কিন্তু জানেন বা গুছানো জিনিসটা জানেন না। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আপনাদেরকে, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, বলেন তো প্রজাতিগত বৈচিত্র্য কয় প্রকার? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। অবশ্যই অ্যান্সার হবে আপনাদেরকে প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে ভাই 2 প্রকার। কি বললাম? প্রজাতিগত বৈচিত্র্য হলো কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে যে আন্ত প্রজাতিগত বৈচিত্র্য এবং আরেকটা কি বলেন তো? অন্ত প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটা পরীক্ষার মধ্যে আমাদের দিয়েছিল। প্রজাতিগত বৈচিত্র্য কয় প্রকার? অবশ্যই 2 প্রকার, আন্ত প্রজাতিগত বৈচিত্র্য আর হলো অন্ত হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে? ধন্যবাদ মাইশা শ্রীপনা শাখা। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, যেহেতু আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে যে পাবজি মানে প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং হলো জিনগত বৈচিত্র্য। আচ্ছা, এখন দেখেন পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন দেয় তুন্দ্রা অঞ্চলে, ঠিক আছে, যদি বলা হয়, কি বললাম বলেন তো? তুন্দ্রা অঞ্চলে কি দেখা যায়? সাদা ভাল্লুক দেখা যায়। ঠিক আছে? কথাটা লাইনটা কি হচ্ছে? এটা কিন্তু হুবহু কোশ্চেনটা দিয়েছিল। তুন্দ্রা অঞ্চলে সাদা ভাল্লুক দেখা যায় কোন বৈচিত্র্যের জন্য? সবাই একটু কমেন্ট করে জানায় দেন। কি কোশ্চেনটা কি করছি বলেন তো? তুন্দ্রা অঞ্চলে আমরা কি পাচ্ছি? সাদা ভাল্লুকটা পাচ্ছি। এটা আমরা কোন বৈচিত্র্যের জন্য পাবো বলেন তো? অবশ্যই এটা আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের জন্য পাবো। কি বৈচিত্র্যের জন্য পাবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের জন্য পাবো। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23-এ কোশ্চেনটা আসছিল। হুবহু কোশ্চেনটা এরকম ছিল যে তুন্দ্রা অঞ্চলে সাদা ভাল্লুক দেখা যায় কোন বৈচিত্র্যের জন্য? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? তুন্দ্রা অঞ্চলে সাদা ভাল্লুক দেখা যাচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের জন্য। আমি কিন্তু এই যে 2টা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসার মতো, প্রজাতিগত বৈচিত্র্য কয় প্রকার এবং কি বলছি, এই যে তুন্দ্রা অঞ্চলে সাদা ভাল্লুক দেখা যায় কোন বৈচিত্র্যের জন্য? অবশ্যই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের জন্য দেখা যাচ্ছে। ওকে, এখন দেখেন আমি এখানে বেশ কয়েকটা লাইন আপনাদের জন্য একটু অ্যাড করছি। কথাটা কি দেওয়া আছে? জীবজগতের সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জলবায়ুর অন্তঃক্রিয়ার ফলে নানা রকম বায়োম তৈরি হয়। এক একটি বায়োমের অন্তর্গত প্রাণীদের বৈশিষ্ট্য এক এক রকম। বিভিন্ন বায়োমে বিদ্যমান প্রাণী জগতের বৈচিত্র্যটাকে কি বলতেছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এই কোশ্চেনটা কিন্তু হুবহু লাইনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23-24-এ কোশ্চেন কিন্তু এটা আমাদের আসছিল। কোশ্চেনটা এরকম ছিল যে বায়োমে বিদ্যমান প্রাণী বৈচিত্র্যটাকে আমরা কি বলতেছি? অবশ্যই সেটাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে। যেমন এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি আপনাদের স্লাইডে লিখে দিয়েছি। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের জন্য কি হচ্ছে? তুন্দ্রা অঞ্চলে কি দেখা যাচ্ছে? সাদা ভাল্লুক দেখা যাচ্ছে। এবং বনভূমি অঞ্চলে কি দেখা যাচ্ছে বলেন তো? কালো ভাল্লুক দেখা যাচ্ছে। ঠিক আছে? মরুভূমি, বনভূমি, তৃণভূমি, সমুদ্র, প্রবাল প্রাচীর, এগুলো সবগুলোই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের উদাহরণ। এগুলো কিন্তু নর্মাল রাইটারে কিন্তু আপনার বইয়ে পাবেন না। অন্য একটা রাইটারের বই থেকে আমি স্লাইডটা আপনাদের সাজিয়েছি, বাট এই স্লাইডের যে লাইনটা আমি আপনাদের জন্য আন্ডারলাইন করে দিলাম, এই 2টা লাইনই কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বলেন বিভিন্ন সেকেন্ড টাইমের জন্য, পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন পরীক্ষা যদি কোশ্চেন দেয় মরুভূমি, বনভূমি, তৃণভূমি, সমুদ্র, প্রবাল প্রাচীর, এগুলা সবগুলো কিসের উদাহরণ বলেন তো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এতক্ষণ প্রাণী বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে কিন্তু কথা বললাম। এখন আপনাদের সামনে কি নিয়ে কথা বলবো বলেন তো? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে কথা বলবো। মানে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, যেমন দেখেন আপনারা কিন্তু পড়ছেন প্রাণীদেরকে বিভিন্ন ভিত্তিতে ভাগ করছেন। যেমন কিসের ভিত্তিতে ভাগ করছেন বলেন তো? প্রতিসাম্যের ভিত্তিতে ভাগ করছেন না?
সিলোমের ভিত্তিতে ভাগ করছেন, বিভিন্ন ভিত্তিতে কিন্তু ভাগ করছেন। আসলে এটা কিন্তু প্রাণীটাকে যে আমরা ভাগ করছি, এই ভাগ করার ভিত্তি বেসিকটা। তো এখন দেখেন প্রাণী যে শ্রেণীবিন্যাসের যে ভিত্তিটা আসলে কয়টা, দেখেন খুব সুন্দর করে আমি আপনাদের এখানে করে দিয়েছি। প্রাণীর শ্রেণীবিন্যাসে টোটাল ভিত্তি হচ্ছে 16টা। একটু আমার সাথে সবাই কমেন্ট করেন, বলেন তো প্রাণীর শ্রেণীবিন্যাসের মোট ভিত্তি কয়টা? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন প্রাণীর শ্রেণীবিন্যাসের টোটাল ভিত্তি আসলে কয়টা? এই বেসিক জিনিসটা যদি বুঝতে পারেন আপনাদেরকে কিন্তু আর ভুল করবেন না। আগে বুঝেন প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি কয়টা, সবাই একটু কমেন্ট করেন, বলেন প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে ভাই 16টা। কয়টা? 16টা। ভিত্তিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ভ্রূণীয় স্তরের ভিত্তি, যাকে আমরা কি বলবো, জার্ম লেয়ার বলবো। তারপর কিসের ভিত্তি বলেন তো? সংগঠন মাত্রার ভিত্তি। তারপর কিসের ভিত্তি? প্রতিসাম্যের ভিত্তি। তারপর কিসের ভিত্তি? সিলোমের ভিত্তি, খণ্ডকায়নের ভিত্তি, অঞ্চলায়নের ভিত্তি, ক্লিভেজের ভিত্তি, প্রান্তিকতার ভিত্তি, দেহের অক্ষ তলের ভিত্তি, পৌষ্টিকনালীর ভিত্তি, নটকডের ভিত্তি, জীবন পদ্ধতির ভিত্তি, তারপর দেহের আকারের ভিত্তি, সংবহনতন্ত্রের ভিত্তি, পুষ্টি পদ্ধতির ভিত্তি এবং উপাঙ্গের ভিত্তি। এই যে 16টা ভিত্তি, এই নামগুলো শুনছেন কি শুনেন নাই? যারা ক্লাস করতেছেন একটু সবাই কমেন্ট করবেন, এটা সবারই শোনার কথা। যেমন দেখেন বিভিন্ন কিন্তু ভিত্তি আছে, বাট আমি জাস্ট প্রত্যেকটা ভিত্তি কিন্তু আমাদের এই মুহূর্তে পড়ার দরকার নেই। আমি জাস্ট যে কয়টা পয়েন্ট বলবো সে কয়টা পয়েন্ট মাস্ট বি আপনাদের পরীক্ষা হলে দেখে যেতে হবে ভাই। তো একটু সবাই কমেন্ট করবেন, দেও একটু কঠিনের কিছু নাই, একটু সব বোঝার চেষ্টা করেন। এগুলোর ভিত্তি যেমন ভ্রূণের স্তরের ভিত্তি আছে, এটা পড়বো। সংগঠন মাত্রার ভিত্তি আছে, প্রতিসাম্য আছে, সিলোম আছে, খণ্ডকায়ন আছে, অঞ্চলায়নের ভিত্তিতে ভাগ করছি, ক্লিভেজের ভিত্তিতে ভাগ করছি। এই প্রথম যে 7টা, এই প্রথম 7টা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন দেখেন আমি প্রথমে কিন্তু ভিত্তিগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এখন প্রত্যেকটা ভিত্তি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। দেখেন প্রথমে আমি যেটা নিয়ে একটু কথা বলবো, প্রথমে হচ্ছে যে দেহের আকারের ভিত্তিতে যদি আমি কথা বলি, কিসের ভিত্তিতে কথা বলি? দেহের আকারের ভিত্তিতে। আচ্ছা আমি একটা কোশ্চেন করব, আপনারা কিন্তু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। বলেন তো দেহের আকারের ভিত্তিতে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? একটু সবাই কমেন্ট করবেন। এটা কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 দিয়েছিল। কোশ্চেনটা কি বললাম? সবাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, একটু অ্যান্সার করেন, একটু পড়াটা মুখস্থ করে ফেলেন। এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করেন না একটু মেনশন করেন সবাই। ক্লাসটা একটু যার যারা হচ্ছে টাইমলাইনে শেয়ার দেন, সবাই একটু শেয়ার দিয়ে ক্লাসটা একটু সবাই ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ পাক আপনাদের জন্য ভালো কিছুই রেখেছেন, ঠিক আছে? ওকে, একটু সবাই আমরা অ্যান্সার করি। তো বলেন সবাই দেহের আকারের ভিত্তিতে। অলরেডি মাইশা অ্যান্সার করেছো, ধন্যবাদ। শিল্পনা সায়ন ধন্যবাদ। আমি বলতেছি দেহের আকারের ভিত্তিতে প্রাণীর হচ্ছে ভাই 2 প্রকার। কি কি আসতেছে? একটা হলো আণুবীক্ষণিক প্রাণী, একটা কি আছে? বৃহত্তর প্রাণী। খুব ভালো কথা। তো আণুবীক্ষণিক প্রাণী যাকে আমরা ইংরেজিতে কি বলবো? মাইক্রোস্কোপিক অ্যানিমেল বলবো। তো এটা তো আমরা সবাই জানি তাই না? মাইক্রোস্কোপিক অ্যানিমেল যাদেরকে খালি চোখে দেখা যায় না ভাই, তাদেরকে আমরা মাইক্রোস্কোপিক অ্যানিমেল বলবো। কিন্তু আমাদের যে পয়েন্টটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাইক্রোস্কোপিক অ্যানিমেল তো অনেক আছে, এমিবা আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, অনেক আছে, অসংখ্য আছে তাই না? কিন্তু আমাদের এখান থেকে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয় সেটা হচ্ছে যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু, মাছের ফুলকার জীবাণু। পরীক্ষার মধ্যে কোশ্চেনটা এরকম হুবহু দেয়, দেখেন তাই স্লাইডে খুব সুন্দর করে আপনাদের জন্য লিখে দিছি। বলেন মাছের ফুলকার জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? বা কোশ্চেন এরকম দেয় নিচের কোনটি মাছের ফুলকার জীবাণুর নাম? অ্যান্সার কি হবে? সবাইটা আমার সাথে উচ্চারণ করেন। ট্রাইকোডিনাসি। মাস্ট বি স্পেলিংটা আপনাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য। আবার কি বললাম? ট্রাইকোডিনা। সবাই একটু কমেন্ট বক্সে লিখে দেন ট্রাইকোডিনা, ট্রাইকোডিনা অ্যানাবাসি। এটা কিসের বৈজ্ঞানিক নাম? মাছের ফুলকার বৈজ্ঞানিক নাম। এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 আসছিল। কোথায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 আসছিল। কোশ্চেনটা কি ছিল? মাছের ফুলকার জীবাণুর নাম কি? তবে এই বৈজ্ঞানিক নামগুলোর জন্য অবশ্যই আমাদের সুন্দর করে স্পেলিংটা ভালো করে জানো। ট্রাই, TRI, ট্রাই, CHO, DID, NA, না, ট্রাইকোডিনা স্পেস
ANA অ্যানা, BA বা SIC, কি বলছি ট্রাইকোডিনা অ্যানাবাসি। ধন্যবাদ। ওকে, এরপরে বৃহত্তর প্রাণীতে আমাদের বইয়ে এই 3টা উদাহরণ দেওয়া আছে। এই 3টা উদাহরণের বৈজ্ঞানিক নামগুলো খুব ভালো করে জানতে হবে। মানুষ আছে, কবুতর আছে এবং গিনিপিগ আছে। আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আর গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি হবে ক্যাভিয়া পোরসিলাস, আর কবুতরের বৈজ্ঞানিক নাম কি হবে কলম্বা লিভিয়া। এই 3টা বৈজ্ঞানিক নাম কিন্তু খুব সুন্দর করে আমাদের ঠোঁটের কিনারে থাকতে হবে। আমি আবার বলতেছি, মানুষের বৈজ্ঞানিক নামটা কি হোমো স্যাপিয়েন্স, গিনিপিগের বৈজ্ঞানিক নামটা কি বলছি সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্যাভিয়া পোরসিলাস, কি বলছি ক্যাভিয়া পোরসিলাস। আর কবুতরের বৈজ্ঞানিক নামটা কি বলছি একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য, COLUM কলম্বা LIVIA। ক্লিয়ার? এটা কিসের বৈজ্ঞানিক নাম? কবুতরের বৈজ্ঞানিক নাম। ক্লিয়ার? এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কিনা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? প্রাণীর হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে তো আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি কিন্তু আপনাদেরকে দেহের আকারের ভিত্তিতে কথা বলছি, ঠিক আছে? এখন আমি যদি আপনাদের সামনে যদি কথা বলতে চাই সংগঠন মাত্রার ভিত্তিতে যদি কথা বলতে চাই, কি নিয়ে কথা বলতে চাই বলেন তো? সংগঠন মাত্রার ভিত্তিতে। আচ্ছা, আমি কোশ্চেনটা লিখবো, আপনারা একটু কমেন্ট করবেন। বলেন তো সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণী জগৎ কয় প্রকার? সবাই একটু কমেন্ট করবেন। বলেন সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়? একটু সবাই কমেন্ট করেন। বলেন সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে আসলে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলেন তো? 4 ভাগে ভাগ করতে পারি। কি বলছি? সংগঠন মাত্রার ভিত্তিতে আমরা প্রাণীদেরকে 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, একটু যদি বেসিক যদি কথা বলি, বলেন তো জীবদেহের গঠন এবং কাজের একককে কি বলে? কোষ বলে। ভালো কথা। অনেকগুলা কোষ নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো? টিস্যু হচ্ছে। ভালো কথা। অনেকগুলা টিস্যু নিয়ে আমাদের কি হচ্ছে? অঙ্গ হচ্ছে। ভালো কথা। অনেকগুলা অঙ্গ নিয়ে আমাদের কি হচ্ছে বলেন তো? তন্তু হচ্ছে। এই সূত্রটা কিন্তু সারা জীবন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি, সংগঠন, সবাইটা কমেন্ট করেন, সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলেন তো? 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী এবং লাস্ট হচ্ছে তন্তু হচ্ছে সংগঠন মাত্রার প্রাণী। ঠিক আছে? আচ্ছা, এখন পরীক্ষার মধ্যে দেখেন যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয় কোষীয় সংগঠন মাত্রার প্রাণী বলতে আসলে কারা? যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী কারা, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবে কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী কারা, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কারা, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবে অঙ্গ তন্তু সংগঠন মাত্রার প্রাণী কারা। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। আচ্ছা, আগে আমাকে পরীক্ষার মধ্যে বুঝতে হবে সেটা হচ্ছে যে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী বলতে কি বুঝি? যাদের শুধুমাত্র কোষ আছে, টিস্যু নাই, অঙ্গ নাই, কিছু নাই, তার হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। এখন পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোষীয় সংগঠন মাত্রার কোষীয় সংগঠন পর্বকে, সবাই একটা কমেন্ট করেন তো, বলেন তো অ্যান্সার কি হবে? পরিফেরা। খুবই দামি কোশ্চেন রে ভাই। নিচে কোনটি কোষীয় সংগঠন মাত্রার প্রাণী? কমেন্ট কি হবে বলেন তো? পরিফেরা। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোনটি কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, অ্যান্সার কি হবে বলেন তো? নিরারিয়া। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোনটি টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী, অবশ্যই অ্যান্সার কি হবে? প্লাটিহেলমিনথিস। কি হবে বলেন তো? প্লাটিহেলমিনথিস। ঠিক আছে? যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় অঙ্গতন্তু সংগঠন মাত্রার প্রাণী কারা, অবশ্যই অ্যান্সার কি হবে? নেমাটোডা থেকে শুরু করে, কি বললাম বলেন তো? নেমাটোডা থেকে শুরু করে একেবারে কোন পর্যন্ত? করডাটা পর্ব পর্যন্ত। নেমাটোডা থেকে শুরু করে কোন পর্ব পর্যন্ত? করডাটা পর্ব পর্যন্ত যারা আছে
সবগুলো হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন। এই কোশ্চেনগুলো কিন্তু বেসিক কোশ্চেন, পরীক্ষার মধ্যে আমাদের প্রায় সময় আপনারা কোশ্চেন সলভ করার সময় পাবেন। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোষীয় সংগঠন মাত্রার প্রাণী কারা, সবাই একটু মুখস্থ করে ফেলেন পরিফেরা। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী কারা, নিডারিয়া। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী কারা, অ্যান্সার কি হবে প্লাটিহেলমিনথেস। আর অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী কারা বলেন তো, নেমাটোডা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যারা আছে তাদের সবগুলোর কোষ আছে, টিস্যু আছে, সুস্পষ্ট অঙ্গ আছে, সুস্পষ্ট তন্ত্র আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, ধন্যবাদ শ্রীপর্ণা শাহকে, খুব সুন্দর রেসপন্স ভাই। আচ্ছা এখন যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে কোশ্চেন প্রায় সময় দেয় অঙ্গতন্ত্র, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় যদি দেয় অঙ্গতন্ত্র সর্বপ্রথম কোন প্রাণীতে দেখা যায়, অ্যান্সার কি হবে বলেন তো, নিমাটিডিয়ান নামক প্রাণী গোষ্ঠীতে সর্বপ্রথম অঙ্গতন্ত্র দেখা যায়। এই লেখাগুলো সবাই ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। এই যে স্লাইডটা লিখলাম এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন, ঠিক আছে, সবাই একটু কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, যারা এখন পর্যন্ত ক্লাসটা আমরা শেয়ার করি নাই একটু আমরা যার যার অবস্থান থেকে টাইমলাইন ক্লাসটা একটু শেয়ার দিব, সবাই একটু শেয়ার দিব, কথা বলবো, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন যদি বলা হয় বলেন তো জীবন পদ্ধতি, হ্যাঁ জীবন পদ্ধতি এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়, আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়, একটু সবাই কথা বলবেন, বলেন। এটা কিন্তু কোশ্চেন দিয়েছিল, বলেন জীবন পদ্ধতির উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে হলো 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। কি আছে দেখেন 4 ভাগ কি আছে, প্রথমে আসতেছে আমাদের মুক্ত জীবী, কি আছে মুক্ত জীবী, ঠিক আছে। তারপর আমাদের কি আছে বলেন তো পরজীবী, মুক্তজীবী। তারপরে আমাদের কি আছে পরজীবী, মুক্তজীবী, পরজীবী। তারপর আমাদের কি আছে মিথজীবী, মুক্তজীবী, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী। এবং আমাদের কি আছে বলেন তো সহজীবী, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী এবং কি আছে বলেন তো সহজীবী। ক্লিয়ার কিনা একটা কথা বলবেন, সবাই একটু কথা বলা। এটা কিন্তু এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করতে পারতেছি, প্রত্যেকটা কথা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারছি, মুক্তজীবী, পরজীবী, মিথজীবী এবং হলো সহজীবী, ঠিক আছে। তো মুক্তজীবী মানে বুঝতে পারতেছি যারা স্বাধীনভাবে বসবাস করে মুক্তজীবী, যাদেরকে কোনো কিছুর জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয়েছে তারা হচ্ছে আমাদের পরজীবী। আর মিথজীবী আর সহজীবী এই দুটা জিনিস নিয়ে কিন্তু আমাদের একটু কনফিউশন হয় আপনাদেরকে, মিথজীবী আর সহজীবী নিয়ে দুটা জিনিস নিয়ে একটু কিন্তু আপনাদের কি হয় বলুন তো কনফিউশন হয়, ঠিক আছে। তো মিথজীবী মানে কি, যখন দুটা ভিন্ন প্রজাতির যে পাশাপাশি থেকে দুজনকে কি করতেছে উপকার করতেছে, সে ঘটনাটাকে আমরা কি বলবো মিথজীবী। এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করবেন না, এই দুটা টার্ম কিন্তু আপনাদের ভুল হয়, একটা হলো মিথ আর একটা হলো সহ। যখন দুটা ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি বসবাস করে দুজনকে উপকার করতেছে সে টার্মটাকে আমরা বায়োলজিক্যাল ভাষায় মিথজীবী বলি। আর সহজীবী কাকে বলবো, যখন দুটো ভিন্ন প্রজাতির জীব দুজন পাশাপাশি বসবাস করতেছে কিন্তু কেউ কারো উপকারও করতেছে না বা কেউ কারো অপকারও করতেছে না, সে টার্মটাকে আমরা কি বলবো বলেন তো সহজীবী বলবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় মিথজীবীর উদাহরণটা কি, অবশ্যই অ্যান্সার কি হবে হাইড্রা, হাইড্রা ও শৈবাল। হাইড্রা ও শৈবালের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের কি বলেন তো মিথজীবী। হাইড্রা শৈবালের মধ্যে সম্পর্ক মিথজীবী, ঠিক আছে। আর সহজীবীর উদাহরণটা কি হবে বলেন তো, সহজীবী উদাহরণটা হচ্ছে যে রেমোরা নামক চোষক মাছ, রেমোরা নামক চোষক মাছ, কি বলছি রেমোরা নামক চোষক মাছ, শার্ক রেমোরা নামক চোষক মাছ কোথায় যুক্ত থাকে, শার্ক এ যুক্ত থাকে। রেমোরা নামক চোষক মাছ
কোথায় যুক্ত থাকে, সারকে যুক্ত থাকে, সে ঘটনাটাকে আমরা সহজেই বলব। খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাই। আমি যে এই টপিকসটা পড়ালাম এর বাইরে থেকে জিন্দেগিতে সেকেন্ড টাইমে কোনো ভার্সিটিতে কোশ্চেন আসেনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এর বাইরে এখান থেকে ভাই কোশ্চেন দিবে না। আমি কোশ্চেনগুলো কি আসতে পারে আবার একটু রিপিট করতেছি আপনাদের কাছে, দিতে পারে। সবাই একটু আমার সাথে কথা বলেন। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে কয় প্রকার? 4 প্রকার। কি কি? মুক্ত, পর, মিথ, সহ। মিথজীবীর উদাহরণটা কি? হাইড্রা আর শৈবাল। সহজীবী উদাহরণটা কি? রেমোনা নামক চোষক মাছ সারকে যুক্ত থাকতেছে, সেটাকে আমরা কি বলবো বলেন তো? সহজীবী। ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন সবাই, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন সবাই। আচ্ছা, এরপরে দেখেন ওকে, এরপরে আমরা যেটা নিয়ে আপনাদের সামনে কথা বল, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার দিব, যার যে অবস্থা ফ্রেন্ডে একটু মেনশন দেবো, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন পরে চলে আসতে সবাই একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, ধন্যবাদ, বলছি ক্লিয়ার। ওকে, এখন আমি যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, রেসপন্স আমাকে বুঝতে পারবো না। আচ্ছা বলেন তো, আমি বলবো বিভাজন তল, অবশ্যই নাম শুনছেন, শুনছেন না? বিভাজন তল, হ্যাঁ, বিভাজন তল এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? একটু সবাই কথা বলবেন, বলেন বিভাজন তলের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যায়? কথা বলেন। বিভাজন তলের, সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে আছে, বলেন বিভাজন তলের উপর ভিত্তি করে প্রাণীদেরকে 3 ভাগে ভাগ করা যায়। কি বললাম? বিভাজন তলের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 3টা ভাগে হচ্ছে ভাগ করা যাচ্ছে। ভালো কথা। এই 3টা ভাগটা মনে রাখার সূত্রটা কি বলেন তো? স অর দি। কি বললাম? মনে রাখার সূত্র কি বলছি? স অর দি। আচ্ছা ভালো কথা, সবাই একটু খাতা কলমে লেখার চেষ্টা করবেন। স অর দি। আচ্ছা, কেন স অর দি? প্রথমে হলো স, স মানে কি? সর্পি লাকার, মানে সর্পিলাকার ক্লিভেজ, মানে ক্লিভেজের উপর ভিত্তি করে, মানে ক্লিভেজের বিভাজন তল, এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 3টা ভাগে ভাগ করতেছে। প্রথম হচ্ছে কি ক্লিভেজ? সর্পিলাকার ক্লিভেজ, যাকে আমরা কি বলবো? স্পাইরাল ক্লিভেজ। কি বলছি বলেন তো? স্পাইরাল ক্লিভেজ, ঠিক আছে? তারপর হচ্ছে ওরিও ক্লিভেজ। সর্পিলাকার ক্লিভেজ কি ক্লিভেজ বলেন তো? ওরিও ক্লিভেজ। আচ্ছা, ওরিও ক্লিভেজ আমাদের কি আছে? যাকে আমরা রেডিয়াল বলবো। মাস্ট বি, আপনাদেরকে ইংরেজি নামগুলা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? স্পাইরাল ক্লিভেজ, রেডিয়াল ক্লিভেজ এবং কি ক্লিভেজ বলেন তো? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। কি ক্লিভেজ? দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, যাকে আমরা কি বলবো? বাইল্যাটারাল। যাকে আমরা কি বলবো? বাইল্যাটারাল, বাইল্যাটারাল বলবো। কি বলবো? বাইল্যাটারাল বলবো, ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে আমাদের যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয় আপনাদেরকে, বিভাজন তলের উপর ভিত্তি করে অবশ্যই ইংলিশ নামগুলো আপনাদেরকে মাস্ট বি থোটায় কিনারে রাখতে হবে। স্পাইরাল, রেডিয়াল, বাইল্যাটারাল, ঠিক আছে? ভালো কথা। এখন দেখেন আপনাদের থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে স্পাইরাল ক্লিভেজ। স্পাইরাল ক্লিভেজ কোথায় কোথায় দেখা যায়? মাস্ট বি মনে রাখতে হবে। স্পাইরাল ক্লিভেজ আমরা দেখতে পারবো কোথায়? অ্যানিলিডাতে দেখতে পারবো, অ্যানিলিডাতে দেখতে পারবো। আর কোথায় দেখতে পারবো বলেন তো? মলাস্কাতে দেখতে পারবো। ভালো কথা। তাহলে আমি আবার বলতেছি, সর্পিলাকার কি? দেখেন এইগুলা কোশ্চেনগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল পাবেন ভাই। বায়োলজি কিন্তু শুধু মুখস্থ করলে কিন্তু জীবনে কিন্তু হবে না, তো বুঝে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে সর্পিলাকার ক্লিভেজ আমরা 2টা পর্বে পাচ্ছি কোথায় বলতে? এনিলিডাতে পাচ্ছি, আর কোথায় পাচ্ছি? মলাস্কাতে পাচ্ছি। আচ্ছা, ওরিও ক্লিভেজ, হ্যাঁ, ওরিও ক্লিভেজ আমরা যে পর্বে পাবো সে পর্বটার নাম কি কি বলছি বলেন তো? আর্থ্রোপোডা। কি বলছি? আর্থ্রোপোডা, ঠিক আছে? আর দ্বিপার্শ্বীয় যে ক্লিভেজ আমাদের আসতেছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আমরা কোথায় পাবো? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আমরা পাবো হলো করডাটাতে পাবো। কোথায় পাচ্ছি? তাহলে আমার সাথে একটু কথা বলবেন, সবাই
বুঝতে পেরেছেন কিনা একটু সবাই কথা বলবেন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। দেখেন প্রথমে যে কথাটা বলছি আপনাদেরকে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বলেন তো, বিভাজন তলের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করতে পারতেছি? 3 ভাগে ভাগ করতে পারতেছি, ঠিক আছে? মনে রাখার সূত্রটা কি বলছি? স অর দ্বি। কেন? সর্পিলাকার, ওরিও, দ্বিপার্শ্বীয়। সর্পিলাকার স্পাইরাল কোথায় দেখা যাচ্ছে? এনিডার মলাস্কা পড়ো, পরীক্ষার মধ্যে অ্যাভেলেবেল আপনারা কোশ্চেন পাবেন। সর্পিলাকার ক্লিভেজ কোথায় দেখা যায়, বা এনিডাতে কি ধরনের ক্লিভেজ, এগুলো একেবারে ভাই চোখ বন্ধ করে আসার মতো ইনফরমেশন মাস্ট বি আপনাদেরকে জানতে হবে। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখেন আমি আপনাদের সামনে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সবাই একটু কথা বলবেন। সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে যেটা বলতে, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি যেটা প্রতিসাম্যের উপর ভিত্তি করে আসলে প্রাণীদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, আমি সেটা যদি আপনাদের সামনে কথা বলতে চাই। কিসের ভিত্তি করে? প্রতিসাম্যের উপর ভিত্তি করে কয়টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন, প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কিন্তু আমরা বেশ কয়টা ভাগে ভাগ করতে পারি। কি কি আসতেছে? গোলীয় প্রতিসাম্য, সবাই একটু বোঝার চেষ্টা করেন। গোলীয় প্রতিসাম্য দেখেন, একটা কি গোল না, একটা তো বৃত্ত, তাই না? এই বৃত্ত তো একটা কেন্দ্র, তাই তো? এই কেন্দ্র দিয়ে তাকে কিন্তু যতবার খুশি ততগুলা অংশে আমরা কি করছি বলেন তো? ভাগ করতে পারছি না? তো আমি কিন্তু সে কথাটা এখানে বলতে যাচ্ছি, সবাই একটু বোঝার চেষ্টা করেন, আমি সে কথাটা বলতে যাচ্ছি এখানে। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। দেখেন গোলকের মতো কোনো প্রাণীকে যদি কেন্দ্র বরাবর যে কোনো তলে সমান 2 অংশে ভাগ করা যায় তাকে আমরা কি বলতেছি? গোলীয় প্রতিসাম্য বলতেছি, ঠিক আছে? তো আমাদের এমসিকিউতে যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো কি কি, অবশ্যই মনে রাখার সূত্র হলো ভাই কি বলছি বলেন তো? এইচ আর ভি। সবাই একটু কমেন্ট করেন তো কি বলছি বলেন তো? এইচ আর ভি। সবাই একটু কমেন্ট করেন কি বলছি? এইচ আর ভি। কি বলছি? এইচ আর ভি। এইচ আর ভি কেন? এইচ ফর হচ্ছে হ্যালিওজোয়া, আর ফর কি? রেডিওডালিয়া, ভি ফর ভলভক্স। ভাই এই টাইপ থেকে, এই স্লাইড থেকে কোশ্চেন প্রতি বছরই বলতে গেলে আসছে পরীক্ষার মধ্যে। কোশ্চেন নিচের কোনটি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ, নিচের কোনটি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ নয়। মনে রাখবেন পাপ্পু ভাইয়া ক্লাসে কি বলছে, সূত্রটা কি বলছে বলেন তো? এইচ আর ভি। কেন? এইচ ফর হ্যালিওজোয়া, সবাই মুখস্থ করেন। এইচ ফর কি? হ্যালিওজোয়া, আর ফর রেডিওলারিয়া, ভি ফর ভলভক্স। এই 3টা বাদে কোনো কিছু হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্য হচ্ছে হবে না। এই 3টা বাদে কোনো কিছুই গোলীয় প্রতিসাম্য। গোলীয় গেল, ঠিক আছে? আচ্ছা গোলীয় চলে গেল, এরপর আমরা চলে আসতেছি হলো ওরিও প্রতিসাম্য, ঠিক আছে? দেখেন গোলীয় গেল, ওরিও প্রতিসাম্য। তো এখন দেখেন ওরিও প্রতিসাম্যটা পরীক্ষার মধ্যে প্রায় সময় কোশ্চেন যেটা দেয়, ওরিও প্রতিসাম্য কোন পর্বের প্রাণীরা ওরিও প্রতিসাম্য? একদমই ট্রিপল স্টার বলতে পারেন বা 5 স্টার যেটাই বলেন না কেন, অবশ্যই মাথা রাখবেন আমাদের নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে আমাদের ওরিও প্রতিসাম্য। কি বলছি? সবাই একটা কমেন্ট করেন, কোন পর্বের প্রাণীরা? নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ওরিও প্রতিসাম্য। কোন পর্বের প্রাণীরা? নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ওরিও প্রতিসাম্য। তো এর যে সূত্রটা, এটা মনে রাখার সূত্রটা কি? সবাই একটা কমেন্ট করেন। সির জলে হাইড্রা। সবাই একটা কমেন্ট করেন কি বলছি? সির জলে হাইড্রা। কি বললাম? সির জলে হাইড্রা। কেন ভাই? সিতে কি? সিতে হচ্ছে সিএনিমন। সিতে কি বলছি? সিএনিমন। সিতে কি? সিএনিমন। সিতে কি বলছি? সিএনিমন। সিএনিমনের বৈজ্ঞানিক নামটা কি বলেন তো? সিএনিমন বলছে মেট্রিডিয়াম। মেট্রিডিয়াম, ঠিক আছে? সিএনিমন, ঠিক আছে? সিএনিমন। তারপর কি বলছি বলতো? জেলিফিশ। সিএনিমন। তারপর কি বলছি? জেলিফিশ। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা কি বলছি বলেন তো? অরিলিয়া অরিতা। লিখে দিচ্ছি অরিলিয়া অরিতা। আর হাইড্রা তো হাইড্রা। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রায় সময় কোশ্চেন দেয় নিচের কোনটি ওরিও প্রতিসাম্যের উদাহরণ, বা নিচের কোনটি ওরিও প্রতিসাম্যের উদাহরণ নয়। অ্যান্সারটা কি হবে বলেন তো? সির জলে হাইড্রা, সিএনিমন, জেলিফিশ আর হাইড্রা। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসব কি আসতেছে দেখেন তো, আমাদের দ্বিওরীয় প্রতিসাম্য, ঠিক আছে? দ্বিওরীয় প্রতিসাম্য দেখেন, দ্বিওরীয় প্রতিসাম্য যেটা বলতেছি, যেটা দ্বিওরীয় প্রতিসাম্য। তো প্রথমে আসতেছে আমাদের, প্রথমে চলে আসতেছে কি বলেন তো? গলীয় গেল, ওরিও গেল, গলীয় গেল, ওরিও গেল, ঠিক আছে? গলীয় ওরিও, গলীয় ওরিওর পরে যেটা আমাদের আসবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের দ্বিওরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য বলছি বলেন তো?
দ্বি অরীয় দ্বি অরীয় দ্বিঅরীয় প্রতিসাম্য। ঠিক আছে, কি প্রতিসাম্য বলছি বলেন তো? দ্বিঅরীয় প্রতিসাম্য। আচ্ছা দেখেন, দ্বিঅরীয় প্রতিসাম্য আমরা কোন পর্বে দেখতে পারি? সবাই এটা কমেন্ট করেন তো। টেনোফোরা পর্বে দেখতে পারি, যদিও এটা কোনো প্রধান পর্ব না। আমরা কোন পর্বে দেখতে পাচ্ছি? টেনোফোরা পর্বে দেখতে পাচ্ছি। দ্বিঅরীয় প্রতিসাম্য আমরা কোন পর্বে দেখতে পাচ্ছি? সবাই এটা কমেন্ট করেন তো। দ্বিঅরীয় প্রতিসাম্য আমরা টেনোফোরা পর্বে হলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা গলীয় গেল, অরীয় গেল, দ্বিঅরীয় গেল। এরপরে লাস্টে আমাদের কি আসতেছে বলেন তো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য বলছি বলেন তো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সবাই একটু কমেন্ট করেন তো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা কোথা থেকে কোন পর্বে দেখতে পারবো বলেন তো? দ্বিপার্শ্বীয় যে প্রতিসাম্যটা আমরা প্লাটিহেলমিনথিস কোথা থেকে দেখতে পারবো? প্লাটিহেলমিনথিস এখান থেকে শুরু করে একেবারে লাস্ট যে পর্ব করডাটা পর্ব যে আমাদের আছে, এই করডাটা পর্ব পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা দেখতে। আমি কিন্তু খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি। দেখেন, প্রথমে আমরা গলীয়টা কোথায় দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে গলীয় দেখতে পাচ্ছি, অরীয় কোথায় দেখতে পাচ্ছি, অরীয়র পর দ্বিঅরীয় কোথায় দেখতে পাচ্ছি, দ্বিপার্শ্বীয় কোথায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি চলে আসতেছি হলো অপ্রতিসাম্য। ঠিক আছে, দেখেন অপ্রতিসাম্য যেটা আমি যদি কথা বলি, দেখেন অপ্রতিসাম্য আসলে আমরা কোথায় দেখতে পাচ্ছি? অপ্রতিসাম্য, ঠিক আছে, অপ্রতিসাম্যটা মনে রাখার সূত্রটা শ্বাস। কি বলছি? শ্বাস। কেন ভাই? কেন? কারণ হচ্ছে আমরা শামুকে দেখতে পারবো আর স্পঞ্জে দেখতে পারবো। ঠিক আছে, তো শামুকের মধ্যে কিন্তু ভাই সব শামুকে কিন্তু আমরা দেখতে পারবো না, আমরা শুধুমাত্র আপেল শামুকে দেখতে পারবো। সে আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা কি বলছি? পাইলা গ্লোবোসা। এবং স্পঞ্জ, দন্তাস ফর স্পঞ্জ, এবং স্পঞ্জ পরীক্ষার মধ্যে আপনারা কিন্তু একটা কথা কিন্তু জানেন, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। খুবই একটা দামি কথা। কি বলছি? কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? অবশ্যই মাথা রাখবেন, পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। তাহলে যদি বলা হয় স্পঞ্জ মানে পরিফেরা পর্বটা হচ্ছে, তার মানে এখন দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছি পরিফেরা পর্ব এরা হচ্ছে অপ্রতিসাম্য, নিডারিয়া পর্বটা হচ্ছে আমাদের অরীয় প্রতিসাম্য, আর প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করডাটা পর্ব পর্যন্ত তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা ভালো কথা, কিন্তু এখানে একটা কোশ্চেন, কিন্তু কি ব্যতিক্রমটা হচ্ছে যে মলাস্কা পর্ব মানে প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করডাটা, অবশ্যই আমাদের এখানে কিন্তু মলাস্কা পর্বটা পড়তেছে, কিন্তু শামুক তো আমাদের মলাস্কা পর্ব, তাই না? দেখেন বলা আছে মলাস্কা পর্বের গ্যাস্ট্রোপোডা শ্রেণী ছাড়া সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সবাই ক্লিয়ার কিনা একটু সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে যাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা একটু কথা, খুবই দামি কথা ভাই, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু সবাই কথা বলবেন। ঠিক আছে, এখানে কিন্তু আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। এই লাইনগুলা বাংলাদেশের কোনো রাইটারের বই কিন্তু আপনারা পাবেন না, কোনো রাইটারের বইয়ে পাবেন না, কোনো কোচিংয়ের কোনো কিছুর মধ্যেই পাবেন না। এটা শুধুমাত্র আপনারা ব্রেন বাসে এখানেই পাবেন। ঠিক আছে, পরিফেরা পর্ব হচ্ছে অপ্রতিসাম্য, নিডারিয়া পর্ব হচ্ছে অরীয় প্রতিসাম্য, আর প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে করডা হলো ভাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কিন্তু শামুক মানে কি অপ্রতিসাম্য? উদাহরণটা তো ভাই আপনি বললেন যে শ্বাস মানে কি শামুক, আর এটা হলো স্পঞ্জ। শামুকে হলো আপেল শামুক, তাহলে ভাইয়া শামুক তো মলাস্কার মধ্যে পড়তেছে, কিন্তু আমার সূত্র কি বলে? প্লাটিহেলমিনথিস করডা দেখে তো মলাস্কা, এটাও তো আমাদের দ্বিপার্শ্বীয়, কিন্তু এখানে বলে দিচ্ছি ব্যতিক্রম আছে। মলাস্কা পড়বে শুধুমাত্র কি বাদে? গ্যাস্ট্রোপোডা শ্রেণী ছাড়া বাকি সবাই হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিক্রম সানা, গতবারের স্টুডেন্ট। সে অলরেডি খুব ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা স্কোর করে সে একটা অ্যাডমিট হওয়ার অপেক্ষায় আছে। ধন্যবাদ বিক্রম সানাকে আপনার নেক্সট জার্নির জন্য। নেক্সট জার্নি যাতে আপনার খুব সুন্দর হয় তার জন্য ব্রেনবাস পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল। ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনের ক্লাসে শেয়ার করি নাই, একটু সবাই টাইমলাইনের ক্লাসটা আমরা শেয়ার দিব, সবাই একটু টাইমলাইনের ক্লাসে শেয়ার দিব। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা যেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি হচ্ছে খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করবো বলেন তো? খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব?
খণ্ডকায়ন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন খণ্ডকায়নটা আসলে কি। আমি যদি আপনাদেরকে বলতে চাই খণ্ডকায়নটা কি, যাকে আমরা কি বলি, মেটামেরিজম বলি। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষার মধ্যে একবার দিয়েছিল। শুনেন কথাটা, শুনেন আপনারা। খণ্ডকায়নকে আমরা আসলে কি বলি বলেন তো? খণ্ডকায়নকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মেটামেরিজম বলবো। সবাই একটা কমেন্ট করি, খণ্ডকায়নকে আমরা কি বলবো বলেন? খণ্ডকায়নকে আমরা কি বলবো? মেটামেরিজম বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, তখন তাকে আমরা কি বলবো বলেন তো? খণ্ডায়ন বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন খণ্ডায়নের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে দুইটি ভাগে ভাগ করতে পারি, সমখণ্ডায়ন বিশিষ্ট প্রাণী, অসমখণ্ডায়ন বিশিষ্ট প্রাণী এবং অখণ্ডায়িত প্রাণী। ক্লিয়ার? তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে আপনাদেরকে, মেটামেরিজম কয় প্রকার? সমখণ্ডায়ন, যাদেরকে সমান ভাগে ভাগ করতে পারি, যাদেরকে সমান ভাগে ভাগ করতে পারি না তারা অসমখণ্ডকায়ন, আর যাদের কোনো খণ্ড নাই তারা হচ্ছে অখণ্ডায়িত প্রাণী, ঠিক আছে। পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা দেখেন, আমি একটু যদি আপনাদেরকে কথা যদি বলি আপনাদেরকে, আমাদের সবাই একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের বইয়ে, হ্যাঁ আমাদের বইয়ে উদাহরণ শুধুমাত্র কেঁচো আছে, আমাদের বইয়ে উদাহরণ পতঙ্গ আছে, ভালো কথা। এখন আমাদের বইয়ে উদাহরণ সমুদ্র তারা আছে, বইয়ে উদাহরণ ঝিনুক আছে, কেঁচো, শুধু কেঁচো আছে। তাই কেঁচোটা কোন পর্বকে সে লিড করে? সবাই একটু কমেন্ট করেন বলেন তো। কেঁচো কোন পর্বকে লিড করে? সবাই একটু কমেন্ট করে বলেন, কেঁচো সে আসলে কোন পর্বকে লিড করে বলেন তো? কেঁচো সে বেসিক্যালি এনলিডা পর্বকে লিড করে। যেহেতু সমখণ্ডকায়ন যদি কেঁচো হয়, তাহলে সমখণ্ডকায়নের পর্ব কোনটা? এনলিডা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21-22 কোশ্চেনটা দিয়েছিল, এনলিডা পর্বে কোন ধরনের খণ্ডকায়ন দেখা যায়? অ্যান্সার কি হবে? সমখণ্ডকায়ন। যদি বলা হয় পতঙ্গ, পতঙ্গ মানে কি? আর্থ্রোপোডা পর্ব সবগুলো হচ্ছে পতঙ্গ নামে পরিচিত, তাই না? তাহলে পতঙ্গটা কোন পর্বকে লিড করতেছে? আর্থ্রোপোডা পর্বকে লিড করতেছে। তাহলে আর্থ্রোপোডা পর্ব সবগুলো হচ্ছে অসমখণ্ডকায়ন। ক্লিয়ার? যদি বলা হয় অখণ্ডায়িত, দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। কি বলছি বলেন তো? অখণ্ড, যাদেরকে কোনো খণ্ডকায়নের নাই, দুটো উদাহরণ কি বলছি বলেন তো? একটা কি দিছি বলেন তো? সমুদ্র তারা, সমুদ্র তারা দিছি। মাটা কি বলছি বলেন তো? ঝিনুক দিছি, তাই না? সমুদ্র তারা এবং কি দিছি? ঝিনুক দিছি, তাই না? আচ্ছা, এখন দেখেন সবাই একটু বোঝার চেষ্টা করেন, সমুদ্র তারা কোন পর্ব? একটু সবাই কমেন্ট করবেন, দেখি কে অ্যান্সার করতে পারেন। বলেন সমুদ্র তারা কোন পর্বকে লিড করে আর ঝিনুক কোন পর্বকে লিড করে? বলেন তো সমুদ্র তারা কোন পর্বকে লিড করে? অবশ্যই মাথা রাখবেন, সমুদ্র তারা সে একাইনোডার মাটাকে লিড করে। সমুদ্র তারা যে পর্বের প্রাণী, সে পর্বটার নাম হচ্ছে একাইনোডারমাটা। ঝিনুক যে পর্বকে লিড করে সে পর্বটা হচ্ছে আমাদের মলাস্কা। ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন? ক্লিয়ার কিনা সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। ক্লিয়ার কিনা সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন ক্লিয়ার কিনা সবার কথা। দেখেন কি বললাম, সমুদ্র তারা এবং ঝিনুক। বলেন সমুদ্র তারা কোন পর্বের প্রাণী? এরা পর্বের। একাইনোডা মানে ঝিনুক কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদের সামনে যেটা নিয়ে কথা বলবো, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন আপনারা। আচ্ছা, এখন দেখেন যেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমি আপনাদের সিলোম নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। সিলোম কি নিয়ে আলোচনা করবো বলেন তো? সিলোম নিয়ে আলোচনা। সিলোমটা আসলে কি? দেখেন সিলোমটা আসলে কি, আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সিলোম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পরীক্ষার মধ্যে আসলে কোশ্চেন দেয়। সিলোম দেখেন, এখানে আমি কিন্তু আপনাদের জন্য একটা খুব সুন্দর করে একটা সংজ্ঞা কিন্তু আমি আপনাদের জন্য দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম হলো সিলোমটা বেসিক্যালি আমরা কোন পর্বে দেখতে পারি? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ত্রিস্তরী প্রাণীদের আমাদের কোথা থেকে? মেসোরাম থেকে উৎপন্ন হচ্ছে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে বলেন তো? মেসোরাম থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটা এক ধরনের কি গহ্বর, যেটা বেসিক্যালি দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মাঝখানে থাকে
এবং এক বিশেষ ধরনের পর্দা দ্বারা আবৃত করা থাকে। সে পর্দাটার নাম কি বলছি বলতে পেরিটোনিয়াল পর্দা। সে গহ্বরটাকে বেসিক্যালি আমরা কি বলতেছি বলেন তো? অবশ্যই সিলোম বলতেছে। দেখেন যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয় এই এই সংজ্ঞাটা থেকে, সিলোমটা শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পারবো। সিলোমটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সে গহ্বরটার নাম হচ্ছে আমাদের মেসোডাম নামক গহ্বর, এবং এটা বেসিক্যালি দেহপ্রাচীর আর পৌষ্টিকনালীর মাঝখানে থাকে, এবং এটা যে বিশেষ ধরনের পর্দা দ্বারা আবৃত করা থাকে সে পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম নামক পর্দা, সেটা বেসিক্যালি সিলোম বলবো। ঠিক আছে? তো এখন কোশ্চেন হলো আপনাদের কাছে, সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আসলে কয়টি ভাগে আমরা ভাগ করতে পারি? সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কি আছে দেখেন তো? অ্যাসিলোমেট, সবাই এটা কমেন্ট করবেন। অ্যাসিলোমেট আসতেছে, তারপর কি আসতেছে? সুডোসিলোমেট আসতেছে, এবং কি আসতেছে বলেন তো? ইউসিলোমেট আসতেছে। ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। দেখেন প্রথমে আসতেছে অ্যাসিলোমেট। দেখেন অ্যাসিলোমেটটা কি, এখানে খুব সুন্দর করে দিচ্ছি আমি আপনাদেরকে। বায়োলজিতে মানে নাই, অ্যাসিলোমেট, সুডো মানে মিথ্যা, আর ইউ মানে প্রকৃত। আচ্ছা, খুব ভালো কথা। এখন যে কথাটা আমি আপনাদের বলছি, অ্যাসিলোমেট মানে এদের কোনো সিলোম নাই। ভালো কথা। দেহপ্রাচীর আর পৌষ্টিকনালীর মাঝখানে ফাঁকা গহ্বর থাকে না, যেখানে কি আছে বলতো? স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। যেখানে কোনো ফাঁকা গহ্বর থাকে না, ফাঁকা গহ্বরের পরিবর্তে আমাদের এখানে কি থাকতেছে বলতো? স্পঞ্জি প্যারেনকাইমা থাকতেছে। আচ্ছা, ভালো কথা। তো এই যে অ্যাসিলোমেট, সবাই তো কমেন্ট করবেন, সবাই তো কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমরা ক্লাসটা শেয়ার দেন, সবাই তো ক্লাসটা শেয়ার দিব। দেখেন আমি বারবার বলতেছি, আমি মুখস্থ করে দিচ্ছি আপনাদেরকে। অ্যাসিলোমেট মানে কি? সিলোমবিহীন প্রাণী। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সিলোমবিহীন প্রাণী কোনটা? মনে রাখার সূত্রটা হলো, মনে রাখার সূত্র পি আর সি। আপনার পিসি, পিসি তো বসে না, পিসি তো সবাই চেনেন। পিসি কেন ভাই পিসি বলছেন? পি ফর পরিফেরা, পি ফর প্লাটিহেলমিনথেস, সি ফর নিডারিয়া, সি ফর টেনোফোরা। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের অ্যাসিলোমেট। আচ্ছা, ভালো কথা। এরপরে আমাদের চলে আসে সুডোসিলোমেট। সুডোসিলোমেট কি আসতেছে? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট। সুডোসিলোমেট মানে কি? অপ্রকৃত সিলোমযুক্ত। বায়োলজিতে সুডো কথাটার মানে কি বলতো? মিথ্যা। তাহলে মিথ্যা কি এরকম সিলোম? দেখেন সংজ্ঞাটা দিচ্ছি, দেহপ্রাচীর আর পৌষ্টিকনালীর মাঝখানে গহ্বর থাকে, কিন্তু 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 কি পেরিটোনিয়াম নামক আবরণ দিয়ে আবৃত থাকে না, তাই তাকে অপ্রকৃত সিলোম বলবো। আমি কিন্তু সিলোমের সংজ্ঞাটা বলছিলাম যে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে থাকবে, তারপর কি থাকবে? দেহপ্রাচীর ও পৌষ্টিকনালীর মাঝখানে থাকবে, এবং এখানে একটা র্যাপিং পেপার থাকে, একটা আবরণ থাকে। সে আবরণটার নাম কি? পেরিটোনিয়াম নামক পর্দা। কিন্তু আমাদের অপ্রকৃত ক্ষেত্রে কোনো আবরণই থাকতেছে না, পেরিটোনিয়াম আবরণ থাকতেছে না, সেটাকে আমরা কি বলতেছি? অপ্রকৃত সিলোম বলতে। এটা মনে রাখার সূত্রটা কি বলছি? নারিকেল। কি বলছি বলেন তো? নারিকেল। কেন? নাতে কি? নেমাটোডা, রাতে কি? রতিফেরা, আর কাইনোরাইসা। কি বলছি? কাইনোরাইসা। তার মানে হলো মনে রাখার সূত্রটা এখানে কি বলছি? নারিকেল। সবাই একটু কমেন্ট করে জানাই দেন। নারিকেল। কি বলছি? নারিকেল। কেন? নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা। তারপর কি বলছি? রতিফেরা, রতিফেরা, এবং কাইনোরাইসা। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন ইউসিলোমেট মানে কি? প্রকৃত সিলোমযুক্ত। খুব সুন্দর করে দিছি, দেহপ্রাচীর ও পৌষ্টিকনালীর মাঝখানে পেরিটোনিয়াম নামক আবৃত গহ্বর থাকে, সেটাকে আমরা কি বলতেছি? আমাদের প্রকৃত সিলোম বলতেছি। তো এখানে কারা? মলাস্কা পর্ব থেকে শুরু করে করডাটা পর্বত যারা আছে সবগুলো হচ্ছে আমাদের প্রকৃত সিলোম। সবাই এটা ক্লিয়ার হতে পারছেন কিনা এটা সবাই কথা বলবেন। সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা এটা সবাই কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, এখন সবাই ক্লিয়ার হলে এক জায়গায় সবাই ক্লিয়ার লিখবেন। আচ্ছা, এখন আমি একটা জিনিসটা আপনাদের সামনে কথা বলতে চাই, সেটা হচ্ছে অঞ্চলায়ন একটু কথা বলতে চাই। আপনারা অবশ্যই শুনছেন এটা, অঞ্চলায়ন। ঠিক আছে? কি বলতেছি? অঞ্চলায়ন, অঞ্চলায়ন, অঞ্চলায়ন। ঠিক আছে? যাকে আমরা কি বলবো? ট্যাগমাটাইজেশন বলবো। অঞ্চলায়ন কি বলবো? ট্যাগমাটাইজেশন বলবো। অঞ্চল আমরা কি বলবো? ট্যাগমাটাইজেশন বলবো। অঞ্চল আমরা কি বলবো? ট্যাগমাটাইজেশন বলবো। অঞ্চল কি বলতেছি? ট্যাগমাটাইজেশন। ঠিক আছে? এখন দেখেন
পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, পরীক্ষার মধ্যে যে কোশ্চেনটা দেয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, সবাই একটু আমি কমেন্ট জানতে চাই, শুধু একজন ক্লিয়ার হলে আসলে হবে না, সবাই ক্লিয়ার হতে হবে, শুধু শ্রীপনা সাহানা সবার কাছ থেকে ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু সময় মেহেরবানি করে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, আপনারা যদি ক্লিয়ার না হতে পারেন তাহলে ভাই আমার ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। আমি বারবার বলতেছি যা পড়াচ্ছি এর বাইরে থেকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো জীবনে কোনোদিন কোনো কোশ্চেন আসেনি এবং কি আসবেও না, আসেনি এবং কি আসবেও না, ঠিক আছে? আচ্ছা, অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন সবাই কমেন্ট করেন তো, অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন কোন পর্বে দেখা যায়? অঞ্চলন বা ট্যাগমাটাইজেশন আমরা আর্থ্রোপোডা পর্বে দেখতে পাচ্ছি। কোন পর্বে দেখতে পাচ্ছি বলেন তো? আর্থ্রোপোডা পর্বে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সংবহন তন্ত্র। সবাই একটু বোঝার চেষ্টা করেন, এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু ক্লাসে আসেন, সবাই একটু ক্লাসে আসেন, একটু সবাই ক্লাসটা করেন। যারা ফ্রেন্ডদেরকে এখনো মেনশন দেন নাই একটু সবাই মেনশন দেন, একটু সবাই ক্লাসটা শেয়ার দেন, যার যার অবস্থান থেকে টাইম লাইনে। দেখেন যে কথা বলতেছিলাম, দেখেন সংবহনের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বেসিক্যালি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা পানির সংবহন তন্ত্র, একটা কি সংবহন তন্ত্র বলছি বলেন তো? রক্ত সংবহন তন্ত্র। ক্লিয়ার? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে, সবাই কথা বলেন, সংবহন তন্ত্রের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বেসিক দুই ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু বেসিক কথা, এই শখ কোনো বইয়ে পাবেন না, কোথাও পাবেন না, জাস্ট এতটুকু বলে রাখবো। দেখেন সংবহনের উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা পানির সংবহন তন্ত্র, এটা কি রক্ত সংবহন তন্ত্র। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পানির সংবহন তন্ত্র আমরা দুটি পর্বে দেখতে পারবো, একটা হলো পরিফেরা পর্বে দেখতে পারবো। কোথায় দেখতে পারবো? পরিফেরা পর্বে দেখতে পারবো। এবং কোথায় দেখতে পারবো? একাই নোডার মাঠাতে দেখতে পারবো। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পরিফেরাতে স্পেসিক বৈশিষ্ট্য বলা আছে, পরিফেরাতে পানি নালিকা তন্ত্র দেখা যায়, একাই নোডার মাঠাতে কি দেখা যায়? পানির সংবহন তন্ত্র দেখা যায়। ক্লিয়ার? আর এই যে রক্ত সংবহন তন্ত্র বলতেছি না, শুনেন কথাটা মন দিয়ে, দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পারবো, একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আর কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় বদ্ধ রক্ত কোথায় দেখা যায়? এনরিডাতে দেখতে পারবো, আর কোথায় দেখতে পারবো? কর্ড ডাটাতে আমরা দেখতে পারবো। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখতে পারবো? আর্থ্রোপোডাতে দেখতে পারবো, আর কোথায় দেখতে পারবো? মলাস্কাতে দেখতে পারবো। একটু ইজি করে দিচ্ছি আপনাদের জন্য, একটু সবাই ঠোঁটের কিনারায় রাখেন। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় পানির সংবহন তন্ত্র দেখতে পাচ্ছি দুইটার ক্ষেত্রে, কোথায় কোথায়? পরিফেরাতে, আর কোথায় কোথায়? একাই নোডার মাঠাতে। ক্লিয়ার? যদি বলা হয় রক্ত সংবহন তন্ত্র আমরা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখতে পারবো? এনলিডাতে। কোথায় দেখতে পারবো? কর্ডাটাতে। মুক্ত রক্ত সংবহন কোথায় দেখতে পারবো? আর্থ্রোপোডাতে দেখতে পারবো। আমরা কোথায় দেখতে পারবো? মলাস্কাতে দেখতে পারবো। ঠিক আছে? আর সংবহন তন্ত্র নেই কাদের? পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় কাদের ক্ষেত্রে আসলে সংবহন তন্ত্র নেই? এতক্ষণ সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করলাম, কারোর ক্ষেত্রে পানি আছে, কারোর ক্ষেত্রে আমাদের রক্ত সংবহন তন্ত্র, কিন্তু কোশ্চেন হচ্ছে আপনাদেরকে সংবহন তন্ত্র নেই আসলে কাদের? দেখেন সংবহন তন্ত্র নেই হচ্ছে নিডারিয়ার কোনো সংবহন তন্ত্র নেই, আমাদের প্লাটিহেলমিনথেসের কোনো সংবহন তন্ত্র নেই, এবং আমাদের নেমাটোডার কোনো সংবহন তন্ত্র নেই। ক্লিয়ার? পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন দেয় সংবহন তন্ত্র কাদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে নেই? নিডারিয়ার সংবহন তন্ত্র নাই, প্লাটিহেলমিনথেসের সংবহন তন্ত্র নাই, এবং নেমাটোডার কোনো সংবহন তন্ত্র নাই। ক্লিয়ার কিনা একটু সবাই মেহেরবানি করে কমেন্ট করবেন। খুবই দামি একটা স্লাইড, এমন স্লাইড পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে, বলেন সবাই একটু কথা বলেন, সবাই একটু কথা বলেন। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা কথা বলেন। দেখেন সবাই একটু ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলেন। আচ্ছা, এরপরে ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, এখন দেখেন আমি যেটা নিয়ে তো আপনাদের সামনে কথা বলবো, যেটা নিয়ে তো আপনাদের সামনে কথা বলতে চাই। আচ্ছা দেখেন, এটা পর্বটানে পরে কথা বলতেছি। আচ্ছা, ভালো কথা। এখন আমি একটু নিয়ে কথা বলবো, শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে? দেখেন এখন যে টপিকটা নিয়ে কথা বলবো আপনাদের সামনে, সবাই কথা বলবেন। কি নিয়ে কথা বলবো? অলরেডি আমাদের সাথে রাজ সাবা জয়েন করেছে,
সেও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে খুব ভালো মেরিট করে সে অবস্থান করেছে। ধন্যবাদ রাজসাবাকে। সে অত্যাধিক পরিশ্রমী একটা ছেলে এবং আমাদের প্ল্যাটফর্মের সাথে সে ব্রেন ব্যাসের সাথে সাথে থেকে সে আজকে খুব ভালো একটা হাজী দানেশ বিশ্ববিদ্যালয় সে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সে ভালো একটা স্কোর করেছে। ধন্যবাদ রাজসাবাকে। তো সবাই একটু রাজসাবাকে আমরা কংগ্রেচুলেশন জানাবো, ঠিক আছে। তো পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম এবং আমরা যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে থাকি অবশ্যই আমাদের ভাই বিজয় আসবেই, এটা বিশ্বাস করতে হবে। উপরে একজন যিনি আছেন ওনাকে স্মরণ করতে হবে সবসময়। যে যে ধর্মের আপনারা থাকবেন সে ধর্মের যে অনুসরণ, নামাজ, প্রার্থনা যা যা সেগুলো করবেন এবং বেশি বেশি করে পড়াশোনা করুন, অবশ্যই পরিশ্রম করবেন, অবশ্যই আপনাদের জয় নিশ্চিত, ঠিক আছে। ওকে, আচ্ছা, যেটা কথা বলতেছিলাম আপনাদেরকে শ্রেণীবিন্যাসের ধাপ নিয়ে একটু কথা বলবো। দেখেন শ্রেণীবিন্যাসের ধাপ কিনা কথা বলছে, টপিকটা আমাদের আসতেছে শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণী বিন্যাসের ধাপ, এটা নিয়ে যদি কথা বলতে চাই, দেখেন এখানে কথা বলবো শ্রেণীবিন্যাসের ধাপ। দেখেন শ্রেণীবিন্যাসের ধাপ যদি বলা হয় শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ করা, সবাই একটু বোঝার চেষ্টা করেন। দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা, সবাই একটু কমেন্ট করবেন। শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ হচ্ছে আমাদের 7টা। শ্রেণীবিন্যাসের জন্য অত্যাবশ্যকীয় ধাপ কয়টা বলছি বলেন তো? 7টা, ঠিক আছে। এখন দেখেন আপনারা সবাই শ্রেণীবিন্যাসের যে আমাদের ধাপগুলো যে আছে মনে রাখার সূত্রটা কি, দেখেন কে পি, দেখেন কে পি সি ও এফ জি এস, ঠিক আছে। কে পি সি ও এফ জি এস, কেন ভাই কথাটা বলছি? কে ফর কি? কে ফর কিংডম। শ্রেণীবিন্যাসে দেয়, সবাই ক্লাসে আসেন। কিংডম, 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 হ্যাঁ কিংডম। কিংডমের বাংলা কি বলছি বলেন তো? রাজ্য। কিংডমের বাংলা কি বলেন তো? রাজ্য। ভালো কথা। পি মানে কি বলেন তো? পি মানে হচ্ছে ফাইলাম। পি মানে কি? PHYLUM, ফাইলাম। ফাইলাম মানে কি? পর্ব। ফাইলাম মানে কি? পর্ব, ঠিক আছে। কিংডম, ফাইলাম। সি ফর কি বলছি বলেন তো? ক্লাস। CLASS, ক্লাস। ক্লাস মানে কি? শ্রেণী। ক্লাস মানে শ্রেণী, ঠিক আছে। তারপর কি? কিংডম, ফাইলাম, ক্লাস। তারপর হচ্ছে অর্ডার। অর্ডার, ORDER, অর্ডার। অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে বর্গ। অর্ডার মানে কি? বর্গ। তারপর কি? অর্ডার মানে বর্গ। তারপর এফ মানে কি? ফ্যামিলি। FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে হচ্ছে গোত্র। ফ্যামিলি মানে কি? গোত্র। গোত্র, সবাইটা কমন। ফ্যামিলি মানে কি? গোত্র, ঠিক আছে। ফ্যামিলি হচ্ছে গোত্র। এবং জেনাস। জেনাস মানে কি? GENUS, জেনাস। জেনাস মানে কি বলছি বলেন তো? গণ। জেনাস মানে গণ। এবং এস, এস মানে স্পেসিস। স্পেসিস, স্পেসিস মানে কি? প্রজাতি। ক্লিয়ার? তার মানে কি এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সূত্র KPCOFGS, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে যে জিনিসগুলো আপনাদের খুব পাজল করে দেয় আমি লিখে দিচ্ছি, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। সার্বজনীন ধাপ কি? সবাই একটু কমেন্ট করবেন মেহেরবানি করে। পরীক্ষা যদি কোশ্চেন দেয় শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ কি, সবাই লেখেন। খুব সুন্দর করে আমি লিখে দিচ্ছি, সবাই লিখবেন সার্বজনীন। সার্বজনীন ধাপ। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় বলেন, সবাই একটা কমেন্ট করেন শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ কি। পরীক্ষার মধ্যে দিবেই দিবে, মিস যাবে বুলেট, কিন্তু কোশ্চেন মিস যাবে না এগুলা, ঠিক আছে। দেখেন শ্রেণীবিন্যাসের জন্য সার্বজনীন ধাপ কি? কিংডম হচ্ছে কি? শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ। পরীক্ষা যদি কোশ্চেন দেয় পর্বটা কি বলেন তো? শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর। পর্বটা কি? কথা বলেন। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে এটা, ঠিক আছে। যদি বলা হয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, সবাই কথা শুনেন। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি অথবা শ্রেণীবিন্যাসের একক কি, এই টাইপের কোশ্চেনগুলো আপনাদের খুব প্যারা দিবে আমি জানি, তাই বলে দিচ্ছি, কথা শুনেন মন দিয়ে। শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ হলো কিংডম। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কি? পর্ব। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক কি? স্পেসিস
বা প্রজাতি। সবাই ক্লিয়ার কিনা একটু মেহেরবানি করে সবাই কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে আমি যদি আপনাদের সামনে কথা বলতে চাই, দেখেন এরপরে যেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, দেখেন বলেন সবাই তো কথা বলবেন। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? সবাই তো কথা বলেন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ত্রিপদ নামকরণের প্রবর্তক কে? দেখেন দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? দেখেন দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি বলেন ভাইয়া এই কোশ্চেনটা কোথায় আসছিল, ভাইয়া কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 কোশ্চেন আসছিল। দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে কে? বলেন ক্যারোলাস লিনিয়াস। পরীক্ষা যদি কোশ্চেন দেয় ত্রিপদ নামকরণের প্রবর্তক কে, অবশ্যই মাথা রাখবেন ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে পাখি বিজ্ঞানী স্লেজেল। কি বললাম? পাখি বিজ্ঞানী স্লেজেল। এটা আমরা সবাই জানি বাট ভুল করি। আচ্ছা, এখন মজার ব্যাপারটা দেখেন একটু আপনারা, এখানে বেশ কয়েকটা টার্ম আমাদের নতুন বইয়ে আসছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদেরকে। দেখেন টার্মগুলো হলো, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। টার্মগুলো হলো, প্রথমে হচ্ছে যে আমাদের টটোনিম, একটা টার্ম আসতেছে আমাদের টটোনিম একটা টার্ম আসতেছে, ঠিক আছে? টটোনিম একটা টার্ম, এবং আরেকটা যেটা টার্ম আসতেছে সেটা হচ্ছে আমাদের সিনোনিম। টটোনিম এবং হচ্ছে সিনোনিম, টটোনিম এবং সিনোনিম। ক্লিয়ার? ভাইয়া টটোনিম কি একটু বুঝায় বলেন আমাকে, ভাইয়া টটোনিমটা কি আমাকে বুঝায় বলেন। দেখেন টটোনিমটা হচ্ছে আপনাদেরকে, দেখেন টটোনিমটা হচ্ছে যে যদি জেনাস এবং স্পিসিসের নাম যদি সেম হয়, কি বললাম? জেনাস এবং স্পিসিস নাম যদি সেম হয়, দেখেন কি বললাম, আমরা সবাই জানি বৈজ্ঞানিক নাম মানে কি? জেনাস আর স্পিসিস, জেনাস আর স্পিসিস যদি সেম হয়, জেনাস আর স্পিসিস যদি কি হয়? একই হয়, সেই টার্মটাকে আমরা কি বলবো বলেন তো? টটোনিম বলবো। আমাকে উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন একটু, আমরা জানি যে বৈজ্ঞানিক নাম মানে কি? বৈজ্ঞানিক নাম মানে হচ্ছে আমাদের জেনাস প্লাস স্পিসিস। যেমন দেখেন আমরা কিন্তু কাতলা মাছের বৈজ্ঞানিক নামটা কি কেউ বলতে পারবেন? কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা, CATTLA, কাতলা, CATTLA, কাতলা, তাই না? তার মানে কি জেনাস স্পিসিস কি সেম না? সেম তো, তাই না? জেনাস স্পিসিস অবশ্যই আমাদের কি সেম। যদি বলা হয় চোখ কৃমি বৈজ্ঞানিক নামটা আপনারা সবাই কিন্তু জানেন কি বলেন তো? লোয়া। তাই দেখেন দুটাই কিন্তু আমাদের সেম না? এই ধরনের ঘটনাগুলোকে আমরা কি বলবো? টটোনিম বলবো। ক্লিয়ার? তার মানে কি যাদের আমাদের হচ্ছে যে কি বলেন তো, যাদের হচ্ছে আমাদের জেনাস স্পিসিস সেম হয় সেটাকে টটোনিম আছে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া সিনোনিম কি? সিনোনিম হচ্ছে যে যখন একই প্রজাতির, যেমন ইলিশ আমরা সবাই কিন্তু কম বেশি চিনি না? ইলিশটা সবাই কিনি। আচ্ছা, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কয়টা? সবাই কথা বলেন তো, একটু বোঝার চেষ্টা করেন। ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কয়টা বলেন তো? ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা হচ্ছে দুইটা কিন্তু আছে। কি আছে দেখেন তো? একটা কিন্তু কি আছে? টিনুয়া লোসা ইলিশা আছে না? এটা তো বৈজ্ঞানিক নাম আছে তো? আছে না? আছে তো, টিনুয়া লোসা ইলিশা আছে তো। আচ্ছা, আরেকটা কিন্তু বৈজ্ঞানিক নাম কি আছে? হিলসা ইলিশা, এই দুইটা কিন্তু আমাদের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তাহলে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কিন্তু দুইটা, টিনুয়া লোসা ইলিশা আর হিলসা ইলিশা। তার মানে কি দাঁড়াচ্ছে? একই প্রজাতির যদি দুটা বৈজ্ঞানিক নাম হয় সেটাকে আমরা কি বলবো বলেন তো? সিনোনিম বলবো। এই টার্মগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, টটোনিম কি, সিনোনিম। সবাই ক্লিয়ার কিন্তু কথা বলবেন। জাস্ট এতটুকু বলবো ভাই, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। আচ্ছা, একটু যদি আপনাদের সাথে কথা বলতে চাই, দেখেন একটু সবাই, দুটা কিন্তু টার্ম আছে। আইসিজেটেন, এটা কি আসলে দেখেন তো, বলেন তো আইসিজেটেনটা কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার অথবা ইন্টারন্যাশনাল
কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, দুটো কিন্তু নাম আছে, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার অথবা ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, ওকে। এরপর দেখেন আমি পর্বটা নিয়ে একটু কথা বলবো। সবাই এই স্লাইডটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন পর্ব। ঠিক আছে, আচ্ছা বলেন তো এই যে পর্বটা নিয়ে যে আমি যে কথা বলতেছি, সবাই এটা স্লাইডটার দিকে লক্ষ্য করেন। পর্ব নিয়ে ফাইলাম, বিজ্ঞানী হিকম্যান সে 33টা পর্বে কিন্তু কথা বলছে। আপনাদেরকে যদি কেউ কোশ্চেন করা হয় পর্ব কয়টা, আপনারা কিন্তু অ্যান্সার দেন ভাইয়া 9টা। ভুল ইনফরমেশন। খুব সুন্দর করে বইয়ের ভিতর লেখা আছে বিজ্ঞানী হিকম্যান পর্ব, টোটাল পর্ব 33। যদি বলা হয় টোটাল পর্ব কয়টা, অবশ্যই 9টা। 33টা থাকলে আমরা দাগাবো কয়টা বলেন তো? অবশ্যই কিন্তু 33টা কিন্তু আমরা দাগাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন পর্ব দুই ধরনের আছে, প্রধান পর্ব আছে মানে মাইনর পর্ব আছে। তো প্রধান পর্বটা কি? প্রধান পর্ব হচ্ছে আমাদের 9টা হলো প্রধান পর্ব, আর 24টা হচ্ছে আমাদের হচ্ছে মাইনর পর্ব। ঠিক আছে, আচ্ছা তো 9টা প্রধান পর্বের মধ্যে কর্ডাটা হচ্ছে একটা, আর নন কর্ডাটা হচ্ছে আমাদের 8টা। ক্লিয়ার? আর অপ্রধান পর্বের মধ্যে টেনোফোরা আছে, রতিফেরা আছে, টেনোফোরা আছে, রতিফেরা আছে, কাইনোরেস, প্রত্যেকটা কিন্তু আপনার নাম শুনছেন, এগুলো কিন্তু অপ্রধান পর্ব। আমি এই স্লাইডের জিস্ট বা সানে নজুল আমি আপনাদেরকে বলতেছি, প্রাণী জগতের পর্ব এটা নিয়ে গবেষণা বা আবিষ্কার কে করে? হিকম্যান করে। আবার হিটম্যান দিয়েন না, হিকম্যান করে। বিজ্ঞানী হিকম্যানের মতে পর্ব কয়টা? 33টা। ভালো কথা। পর্বগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারে, প্রধান, অপ্রধান। প্রধান পর্ব কয়টা? 9টা। 9টার মধ্যে কর্ডাটা কয়টা? একটা। নন কর্ডাটা কয়টা? 8টা। অপ্রধান পর্ব কয়টা? 24টা। অপ্রধান পর্ব কি কি আসতেছে? টেনোফোরা, রতিফেরা, কাইনোস। সবাই ক্লিয়ার কিন্তু কথা বলবেন। ঠিক আছে, ওকে। এখন আমি প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলবো, সবাই একটু আমার সাথে কথা বলবেন। প্রথমে আমি পরিফেরা নিয়ে একটু কথা বলবো। প্রথমে কি নিয়ে কথা বলবো বলেন তো? পরিফেরা নিয়ে কথা বলবো, সবাই একটু কথা বলবেন আমার সাথে। দেখেন সরলতম গঠনের প্রাণী কারা? পরিফেরা। যদি বলা হয় ছিদ্রালো প্রাণী কাদের বলা হয়? পরিফেরাকে বলা হয়। যদি বলা হয় স্পঞ্জ নামে ডাকা হচ্ছে কাদেরকে? পরিফেরাকে। ক্লিয়ার? এর বৈশিষ্ট্যগুলো কি? এর সংগঠন মাত্রাটা কিরকম? কোষীয়। এর প্রতিসাম্যটা কিরকম? অপ্রতিসাম্য। এর সিলোমটা কিরকম? সিলোমবিহীন। এর ভ্রূণস্তর কিরকম? ভ্রূণস্তর নাই। এবং খুব সুন্দর একটা লাইন দেওয়া আছে, এখানে ছিদ্র থাকে। কি ছিদ্র থাকে? অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে, এবং এই ছিদ্র পথে অক্সিজেন, খাদ্য ও শুক্রাণু প্রবেশ করে। সবাই ক্লিয়ার কেন একটু কথা বলবেন। এখানে যে কথাটা পরীক্ষার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ছিদ্রালো প্রাণী কে? স্পঞ্জ নামে পরিচিত কে? যে ছিদ্র থেকে সেই ছিদ্রের নাম কি? অস্ট্রিয়া। ক্লিয়ার? ওকে। এখন দেখেন এখানে পানির সংবহনের জন্য আমাদের কি আছে? নালিকাতন্ত্র থাকতেছে, এবং এখানে কি আছে দেখেন নালীগুলো দেহের ভিতরে স্পঞ্জসিল নামক গহ্বর উন্মুক্ত হয়, এবং অ্যাসকুলাম নামক গহ্বর থাকে যা দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে। যেমন দেখেন দেহের ভিতরে মানে এখানে পানির সংবহনের জন্য আমাদের কি আছে? নালিকাতন্ত্র আছে। কথাগুলো মন দিয়ে শুনেন। পানির সংবহনের জন্য আমাদের কি আছে? এখানে নালিকাতন্ত্র আছে। ভালো কথা। এবং নালিকাগুলো দেহের ভিতরেও মুক্ত হচ্ছে, আবার দেহের বাইরেও মুক্ত হচ্ছে। হ্যাঁ, তো দেহের ভিতরে স্পঞ্জসিল থেকে উন্মুক্ত হচ্ছে, এবং দেহের বাইরে অ্যাসকুলাম নামক সে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে, এবং এ জায়গায় কি আছে? স্পিকিউল নামক কাটা বা স্পঞ্জলিন নামক জৈব বস্তু সে কি গঠন করতেছে? কঙ্কাল হচ্ছে গঠন করতেছে। এবং এ জায়গায় এক বিশেষ ধরনের কোষ থাকে, কোষটা ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট নামক কোষ থাকে। কি কোষ থাকে? ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট নামক হলো কোষ থাকে। ঠিক আছে, এই 9টা বৈশিষ্ট্য অবশ্যই আপনাদেরকে পরিফেরা পর্ব পড়তে গেলে 9টা বৈশিষ্ট্য বাইরে কোনো কোশ্চেন কোনো বিশ্ববিদ্যালয়ে আসে নাই, এবং এতটুকু বলবো যে মেডিকেলও আসে নাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিন্তু কথা বলবেন। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন নিডারিয়া নিয়ে একটু আমি আপনাদের সামনে কথা বলতে চাই। দেখেন নিডারিয়া সমুদ্রের ফুল বলা হয়, খুবই দামি একটা লাইন। সমুদ্রের ফুল কাকে বলা হচ্ছে? নিডারিয়াকে বলা হচ্ছে। কোন পর্বের প্রাণীরা প্রবাল প্রাচীর গঠন করে? নিডারিয়া পর্বের প্রাণীরা প্রবাল প্রাচীর গঠন করে।
এবং এরা কি নামে পরিচিত? এরা হচ্ছে রেইন ফরেস্ট নামে পরিচিত। তিনটা আমি আপনাদেরকে কথা বলছি, সবাই তো কথা বলেন আমার সাথে। সমুদ্রের ফুল, প্রবাল প্রাচীর, রেইন ফরেস্ট হচ্ছে আমাদের নিডারিয়া। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন আমি কিন্তু পয়েন্টগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা স্লাইডে দিয়ে দিয়েছি। এর সংগঠন মাত্রা কিরকম, কারণ এগুলো আমি আপনাদের পড়াইছি। প্রতিসাম্য কিরকম, সিলোম কিরকম, ভ্রূণস্তর কিরকম, একটু কিন্তু প্রত্যেকটা স্লাইডে আছে, বাট লাস্টে দেওয়া আছে নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক কোষ থাকে। নেমাটোসিস্ট হলো আমাদের দংশন অঙ্গাণু। ক্লিয়ার? দেখেন নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক কোষ থাকে। এই কি আছে, নেমাটোসিস্ট হলো আমাদের দংশন হচ্ছে অঙ্গাণু। ওকে, আচ্ছা 6 নম্বর দেখেন সিলেন্ট্রন নামক পরিপাক কি আছে, সংবহন গহ্বর থাকে। এবং অন্তঃকোষীয় বহুরূপিতা হচ্ছে কি হচ্ছে, বহুরূপিত হলো এই জায়গায় দেখা যায়, বহুরূপিত হচ্ছে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় আমরা দুইটা দশা দেখতে পারবো। একটা হচ্ছে পলিপ দশা দেখতে পারবো, এবং এই জায়গায় আমরা আরেকটা দশা দেখতে পারবো। সেই দশার নাম হচ্ছে আমাদের মেডুসা দশা। ঠিক আছে, এই যে পলিপ যে দশা আছে, এই পলিপ দশা হলো স্থবির এবং যৌন জননের সক্ষম যে দশা, সেটা পলিপ দশা বলবো। আর মুক্ত আর যৌন জনন অক্ষমটাকে আমরা কি বলবো বলেন তো, মেডুসা দশা বলবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরের একটা পর্ব নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নেমাটোডা নিয়ে কথা বলবো। যেমন দেখেন নেমাটোডা নিয়ে যদি কথা বলি, এদেরকে আমরা কি বলবো, সুতাকৃমি বা গোলকৃমি বলবো। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন পাবেন আপনারা, পরীক্ষার মধ্যে কোশ্চেনটা দেয় কাদেরকে সুতাকৃমি বা গোলকৃমি বলা হচ্ছে। অবশ্যই অ্যান্সার কি হবে, নেমাটোডা। এই পর্বটাকে আমরা কি বলতেছি, সুতাকৃমি বা গোলকৃমি বলবো। এবং অপ্রকৃত সিলোমটার মধ্যে এরা হচ্ছে সর্ববৃহৎ। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন এদের সংগঠন মাত্রা কিরকম, এদের প্রতিসাম্যতা কিরকম, এদের সিলোম কিরকম, এদের ভ্রূণস্তর কিরকম। ঠিক আছে, যেমন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে নেমাটোডা ক্ষেত্রে দেওয়া আছে, এদের যৌন দ্বিরূপতা দেখা যায় এবং বাহ্যিকভাবে পুরুষ ও স্ত্রী প্রাণী আলাদা, যাকে আমরা কি বলবো, সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাচ্ছে। আমরা যৌন দ্বিরূপতা এখানে দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলবো, সেক্সুয়াল হচ্ছে যে সেক্সুয়াল ডাইমরফিজম, নাকে আমরা কি বলতেছি, যৌন দ্বিরূপতা দেখা যায়, বাহ্যিকভাবে পুরুষ এবং স্ত্রী প্রাণী কি করা যায়, আলাদা করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের এখানে খুব সুন্দর করে দেওয়া আছে পৌষ্টিকনালী সোজা শাখাহীন, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তমান এবং দেখতে মনে হয় নলের ভিতর নল, টিউব উইদিন এ টিউব। এই লাইনটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে আপনাদেরকে কোশ্চেন দেয় টিউব উইদিন এ টিউব, এটা আমরা আসলে কোন পর্বে দেখতে পাচ্ছি, আমরা এই পর্বে দেখতে পাচ্ছি। এবং এদের লার্ভাটা হচ্ছে যে র্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে, উদাহরণগুলো কি দেওয়া আছে, লোয়া চোখকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিক্রোইডিস গোলকৃমি এবং উক্যারিয়া ব্যানক্রপ্টি ফাইলেরিয়া কৃমি। এটি বেসিক্যালি লসিকাতন্ত্রে সমস্যা সৃষ্টি করে। পরীক্ষার মধ্যে কিন্তু এই লাইনটা দিতে পারে, লসিকাতন্ত্রে সমস্যা সৃষ্টি করে যে, তার নাম কি, ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত, বা লসিকাতন্ত্রে সমস্যা সৃষ্টি করে যে, তা কোন পর্বে, পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা এরপরে আমরা চলে আসছি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আমি আপনাদের সামনে কথা বলবো। সবাই কথা বলবেন একটু আমার সাথে, সবাই কথা বলেন। যারা এখন পর্যন্ত টাইমলাইন ক্লাসে শেয়ার করেন নাই, সবাই যার যার অবস্থাকে দ্রুত টাইমলাইন ক্লাসে শেয়ার করেন। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন। ওকে, আচ্ছা এখন দেখেন আর্থ্রোপোডা পর্ব যদি কথা বলি, আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিন্তু এরকম করে সাজিয়ে দিই, কারণ এগুলো পড়াইছি প্রথমে। সংগঠন মাত্রা কিরকম, প্রতিসাম্যতা কিরকম, সিলোম কিরকম। আচ্ছা দেখেন, এখন দেখেন
এই আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ কিরকম, এটা আসার মতো কোশ্চেন। কিন্তু রেচন অঙ্গটার মধ্যে মালপিজিয়ান নালিকা কোথায় আসছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 আসছিল, বিউপিতে 23-24 কোশ্চেন আসছিল। কোশ্চেন এসেছে যে আমাদের আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গটা কিরকম, আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গটা আমাদের মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে কি আছে, এক জোড়া অ্যান্টেনা আছে এবং 3 জোড়া কি আছে, পা থাকে। ভালো কথা, এদের সরলাক্ষী থাকতেছে এবং এদের বহিঃকঙ্কালটা কিরকম, বহিঃকঙ্কালটা আমাদের কাইটিনময়। বহিঃকঙ্কালটা কিরকম বলছি, বহিঃকঙ্কালটা আমাদের কাইটিনময়। ভালো কথা। এখন দেখেন উদাহরণগুলো দেওয়া আছে, ঘাসফড়িংয়ের নাম কি, তেলাপোকার নাম কি, এডিস মশার নাম কি, ওটা খুব সুন্দর করে আমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, এই কয়টা বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে যেটা নিয়ে একটু কথা বলবো, আমাদের করডাটা পর্বের উপপর্ব কয়টা যদি কথা বলি। করডাটা পর্ব উপপর্ব 3টা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং কি আছে বলেন তো, ভার্টেব্রাটা। কি বলছি, VERTEBRATA, ভার্টেব্রাটা, ঠিক আছে। কি বলছি, ভার্টেব্রাটা। ওকে, আচ্ছা, এখন দেখেন ইউরোকর্ডাটার 3টা আবার কি আসতেছে আমাদের শ্রেণী আছে, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি, ঠিক আছে। আর সাইক্লোস্টোমাটা 2টা আছে, ম্যাগজিনি আর পেট্রোমাইজন্টিডা। আর ভার্টেব্রাটার কি আছে, ন্যাথোস্টোমাটা, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিকজি, তারপর কি আছে বলুন তো, সার্কোপটেরিকজি, তারপর অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং কি ম্যামালিয়া। তার মানে এই যে ন্যাথোস্টোমাটার এ কয়টা শ্রেণী আছে আমাদের, কি আছে, কন্ড্রিকথিস, তারপর কি অ্যাক্টিনোপটেরিকজি, সার্কোপটেরিকজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং আমি আবার একটু মুখস্থ করে দিচ্ছি আপনাদেরকে। করডাটা পর্বের ইউরোসেফালো ভার্টেব্রাটা, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি। তো এই জায়গায় আমাদের ভার্টেব্রাটার সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, ম্যাগজিনি, পেট্রোমাইজন্টিডা। আর ন্যাথোস্টোমা দেখে আছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিকজি, সার্কোপটেরিকজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং কি আছে মানে তো ম্যামালিয়া। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমি ইউরোকর্ডাটা নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই। খুবই দামি একটা স্লাইড নিয়ে কথা বলবো। ইউরোকর্ডাটা সবাই একটু শুনবেন এবং এখান থেকে কোশ্চেন সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগরে দিবেই, ঠিক আছে। সবাই বোঝার চেষ্টা করেন। দেখেন প্রথমে আমি যদি আপনাদেরকে কথা যদি বলি, ইউরোকর্ডাটাকে আমি কিন্তু এখানে বলে দিচ্ছি। দেখেন এই যে ইউরোকর্ডাটা নিয়ে কথা বলতেছি, সবাই বোঝার চেষ্টা। ইউরোকর্ডাটার যে দেহের আবরণ, এ বেসিক্যালি কি দ্বারা আবৃত করা থাকে, টিউনিসিল নামক পদার্থে তৈরি। কি পদার্থে তৈরি, টিউনিসিল নামক পদার্থে তৈরি। ইউরোকর্ডাটা বেসিক্যালি কি দ্বারা তৈরি, টিউনিসিল নামক পদার্থে তৈরি। একে আমরা কি বলবো, প্রাণিজ সেলুলোজ বলবো। একে আমরা কি বলবো, প্রাণিজ সেলুলোজ বলে। আমি আবার বলতেছি, ইউরোকর্ডাটা দেহ আবরণটা যে বিশেষ ধরনের পদার্থে তৈরি, সেটার নাম কি, টিউনিসিল নামক পদার্থে তৈরি। এই বেসিক্যালি একে আমরা কি বলবো, প্রাণিজ সেলুলোজ বলবো। এবং এই ইউরোকর্ডাটার বিশেষ ধরনের ছিদ্র থাকে, সেই ছিদ্রটার নাম কি, সাইফন নামক ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে সে কি করতেছে, সজোরে পানিটাকে কি করে দিচ্ছে, পানি তো বের করে দিচ্ছে। এজন্য এদের আরেকটা নাম হচ্ছে সাগর ফোয়ারা। দেখেন আমি কিন্তু যেগুলো আমি আপনাদেরকে দাগাই দিচ্ছি না ভাই, বিলিভ ইট আর নট, এখান থেকে কোশ্চেন আমাদের আসে। আমি একটু আবার রিপিট করতেছি আপনাদেরকে। ইউরোকর্ডাটার দেহ আবরণ কি দ্বারা তৈরি, টিউনিসিল দ্বারা তৈরি। এই টিউনিসিলকে আমরা কি বলবো, প্রাণিজ সেলুলোজ বলবো। আর ইউরোকর্ডাটাতে এক বিশেষ ধরনের পোর থাকে, সে পোরটার নাম হচ্ছে সাইফন নামক ছিদ্র। এই সাইফন নামক ছিদ্র দিয়ে খুব জোরে সে পানিটাকে বের করে দিচ্ছে। এই পানিটাকে বের করে দিচ্ছে জন্য এদেরকে আমরা সাগর ফোয়ারা বলতেছি। পরীক্ষা যদি কোশ্চেন দেয় সাগর ফোয়ারা নামে পরিচিত কে, অবশ্যই অ্যান্সার হবে ইউরোকর্ডাটা। দেখেন কথাটা মন দিয়ে শুনেন। এই ইউরোকর্ডাটাতে আমরা প্রতীপ রূপান্তর বা রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখতে পারি।
আপনারা কোশ্চেন করতে পারেন ভাইয়া এই রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস আসলে কি? যাদের লাভা দশায় উন্নত বৈশিষ্ট্য থাকে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় উন্নত বৈশিষ্ট্য থাকে না, তাদেরকে আমরা প্রতীপ রূপান্তর বা রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি। তার মানে কি আমরা কোথায় আসলে আমরা প্রতীপ রূপান্তরটা দেখতে পারবো? অবশ্যই আমরা এই জায়গার ক্ষেত্রে প্রতীপ রূপান্তর দিই। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই দামি একটা কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা পরে আমরা চলে আসছি ভাই সেফালোকর্ডাটা। দেখেন কথাগুলো মন দিয়ে শুনেন। দেখেন যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় বল্লমকার প্রাণী কারা? সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার কয়টি প্রজাতি বিদ্যমান? 33টি প্রজাতি আমাদের বিদ্যমান। ভালো কথা। আর এই জায়গায় এই আকৃতির কি আছে? 60 জোড়া মায়োটম পেশি থাকে। কি আছে? 60 জোড়া মায়োটম পেশি। তার মানে কি বল্লমকার প্রাণী কারা, তারপরে 60 জোড়া মায়োটম পেশি, সবগুলো আমাদের কোথায়? সেফালোকর্ডাটা আছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আসার মতো কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনারা একটু এই যে আমাদের যে পার্থক্যটা আমাদের আছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিকজি, সার্কোপ। আমি এতটুকু বলবো ভাই, এই স্লাইডটা থেকে সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগরে বলেন, বিউপিতে বলেন, রাজশাহীতে বলেন, গুচ্ছতে বলেন, কোশ্চেন ভাই দিবেই দিবে। 3 ধরনের মাছের পার্থক্য, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিকজি, সার্কোপ, তিনটা কিন্তু মাছের জাত, কিন্তু পার্থক্য আছে। আমার সুন্দর আমি এখানে লিখে দিছি। সমুদ্রের দাপুটে গোষ্ঠী কারা? সমুদ্রের দাপুটে গোষ্ঠী ভাই কন্ডিকথিস। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় রশ্মিময় পাখনাযুক্ত মাছ কারা? সেটাও আমাদের অ্যাক্টিনোপটেরিকজি। যদি বলা হয় দুর্লভ সিলিকাকান্ট ও লাংফিশ নামে পরিচিত কারা? সার্কোপটেরিকজি। আচ্ছা যদি বলা হয় কত পার্সেন্ট? যদি বলা হয় 96% মাছ অ্যাক্টিনোপটেরিকজির অন্তর্ভুক্ত। আর সার্কোপটেরিকজির মধ্যে মাত্র 8 প্রজাতির মাছ হচ্ছে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা এখন আমি বেশ কটা পয়েন্ট দিছি, যেমন কন্ডিকথিসের তরুণাস্থিময়, এরা হচ্ছে আমাদের অস্থিময়, অস্থিত আছে, এরাও আমাদের কি আছে? অস্থিময়। ভালো কথা। এদের আইসগুলা, কন্ডিকথিস আইসটা কিরকম? প্ল্যাকয়েড। এদের আইসটা কিরকম? সাইক্লয়েড। এদের আইসটা কিরকম? গ্যানয়েড। একটু কথা বলি, আঁশ কিন্তু তিন ধরনের আছে, প্ল্যাকয়েড, সাইক্লয়েড আর গ্যানয়েড। সাইক্লয়েডের আইসের একটা নাম হচ্ছে টিনয়েড। কোনো বইয়ে সাইক্লয়েড আছে, কোনো বইয়ে টিনয়েড। কোনো ঘাবড়ানোর কিছু, দুই রাইটের বই থেকে স্লাইডটা সাজানো হয়েছে। আচ্ছা লেজ, লেজও কিন্তু আমরা 3 ধরনের লেজ আমরা দেখতে পারবো, হ্যাটারো সার্কাল, হোমো সার্কাল আর ডাইফি সার্কাল। আচ্ছা আমি যদি হোমো সার্কাল কথা বলি, যেমন রুই মাছ, কাতল মাছ, এদের যে লেজগুলা সবগুলো ভাই হোমো সার্কাল। হ্যাটারো, হোমো, ডাইফি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কন্ডিকথিসের লেজ কিরকম, অ্যাক্টিনোপটেরিকজির লেজ কিরকম, সার্কোপটেরিকজির লেজ কিরকম। ভালো কথা। ফুলকা প্রকোষ্ঠ, যেমন অ্যাক্টিনোপটেরিকজি ফুলকা প্রকোষ্ঠ 1 জোড়া, আমরা 2টা, এদের ক্ষেত্রে 1 জোড়া, বাট এদের ক্ষেত্রে আমাদের 5 থেকে 7 জোড়া। বায়ুথলি আমরা ইনশাল্লাহ পড়বো রুই মাছের ক্ষেত্রে। আমরা বায়ুথলি, আপনারা একটা নাম জানেন পটকা যাকে বলি। কথা হলো যে অ্যাক্টিনোপটেরিকজি জাতের মাছ যারা, তাদের ক্ষেত্রে পটকা থাকবে বা বায়ুথলি থাকবে। সার্কোপটেরিকজির ক্ষেত্রে পটকা থাকতেছে, কিন্তু কন্ডিকথিসে কিন্তু আমাদের থাকতেছে না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আমার উদাহরণটা কি, স্কোলাইডন ল্যাটিকাউরাস, টিনুয়ালোসা ইলিশা। টিনুয়ালোসা ইলিশা মানে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। আর হচ্ছে ল্যাথিমেরিয়া কালুয়ামি। এই যে এগুলো, এই যে অনেকগুলো কিন্তু আমাদের আছে, বাট একটা করে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এই কয়টা আমাদের পরীক্ষার মধ্যে আমাদের বেশি আছে। এই উদাহরণটা খুব ভালো করে জানতে হবে। বিশেষ করে টিনুয়ালোসা ইলিশা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তারপর স্কোলাইডন হচ্ছে ল্যাথিকাউরাস, এটা হচ্ছে কন্ডিসে। এটা এখান থেকে একটা কোশ্চেন বলতে গেলে আসবে। সবাই এই স্লাইডটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানাই দেন। সবাইটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। খুবই দামি একটা ইনফরমেশন, খুব সুন্দর করে স্লাইডটা সাজানো হয়েছে। আচ্ছা এতটুকু বলবো ভাই, এই স্লাইডটা আসলে কোথাও পাবেন না, কোনো বইয়ে পাবেন না, শুধুমাত্র আপনার ব্রেনবাস পেজে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানান সবাই ক্লিয়ার কিনা, কথা বলবেন সবাই। ওকে, আচ্ছা এরপরে দেখেন কর্ডাটা পর্ব নিয়ে যদি আপনাদের সামনে যদি কথা বলতে চাই, আমাদের ম্যামালিয়া যদি বলি,
ম্যামালিয়ার ক্ষেত্রে আমাদের প্রোটোথেরিয়া আছে, ম্যাটাথেরিয়া আছে, ইউথেরিয়া আছে। এটা হচ্ছে আমাদের ম্যামালিয়ানের যদি কথা বলি, ম্যামালিয়া, ঠিক আছে ভাই। দেখেন ম্যামালিয়ার ক্ষেত্রে কি আছে, প্রোটোথেরিয়া যারা ডিম পারে এবং ডিম থেকে বাচ্চাও বের হবে, যেমন প্লাটিপাস, হংসচষ্ণু। আপনারা দেখেন অনেক সময় দেখবেন যে প্লাটিপাস, হ্যাঁ, এরা কিন্তু ডিম পারতেছে, ডিম থেকে বাচ্চাও বের হচ্ছে। আর মেটাথেরিয়া এরা কি করতেছে, অপরিণত বাচ্চা প্রসব করে এবং মার্সপিয়ল থলিতে বাচ্চা পরিণত হয়, যেমন ক্যাঙ্গারু, কোয়ালা। ক্যাঙ্গারু দেখবেন যে ক্যাঙ্গারু, মজার ব্যাপার যেগুলো মা ক্যাঙ্গারু বা ফিমেল ক্যাঙ্গারু, তাদের পেটটা থেকে অপরিণত বাচ্চাটা কিন্তু মানে বাচ্চাটা বেবিটা হওয়া যে ট্রামটা, তার আগেই বেবিটা বের হয়ে যাচ্ছে, কিন্তু একটা থলির মধ্যে থাকতেছে, থলির মধ্যে পূর্ণাঙ্গ হওয়ার পর বেবিটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ঘটনাকে আমরা কি মেটাথেরিয়া বলবো, যেমন অপরিণত বাচ্চা প্রসব করে এবং মার্সপিয়ল থলিতে সে বাচ্চাটা পরিণত হচ্ছে। এবং ইউথেরিয়াটাকে যারা জরায়ুতে বাচ্চা পরিণত হয়, পূর্ণাঙ্গ বাচ্চা, যারা আমাদের মতো যারা মানুষ আছে, মনুষ্য জাত, তাদের কিন্তু কি জরায়ুতে বাচ্চাটা না, আমাদের 9 মান্থ, হ্যাঁ, বাচ্চাটা কি হচ্ছে, বেবিটা বড় হচ্ছে, বড় একটা টার্ম পরে সে পৃথিবীতে দুনিয়া আলো দেখতেছে। তো এটা ইউথেরিয়া বলতেছে। ক্লিয়ার সবাই? একটা কথা বলবেন সবাই, ক্লিয়ার কিন্তু কথা বলবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, এখন আমি কোশ্চেন সলভে চলে আসবো। আমি সবার ক্লাসে উপস্থিতি চাচ্ছি। সবাই আর কোনো এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা কথা বলবেন। আমি এখন কোশ্চেন সলভে চলে আসবো। যা পড়াইছে এখান থেকে কোশ্চেনগুলো আমি পড়াবো। সবাই ক্লাসে একটু আসেন, এবং যারা এখন পর্যন্ত টাইমলাইনে আপনার ক্লাসে শেয়ার করেন নাই, সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার দিবেন। ক্লাসটা আমরা শেয়ার দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি তার কোশ্চেন সলভে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, দেখেন প্রথম কোশ্চেনটা ভাই কি দিছে, দেখেন গোলীয় প্রতিসাম্যের উদাহরণ 9 কোনটা। আমি আবার রিকল করতেছি, গোলীয় প্রতিসাম্য কি আছে, এইচ আর ভি, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। তাহলে গোলীয় প্রতিসাম্য উদাহরণ 9 কোনটা? অবশ্যই অ্যান্সার কি হবে, ম্যাট্রিডিয়াম। আমি কোশ্চেন করতে পারেন, ভাইয়া ম্যাট্রিডিয়ামটা তাহলে কি? ম্যাট্রিডিয়ামটা আসলে কি? এটা হচ্ছে কিসের বৈজ্ঞানিক নাম বলেন তো? সি এনিমন। এটা কিসের বৈজ্ঞানিক নাম? সি এনিমনের বৈজ্ঞানিক নাম, তাই না? আমি কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম সির জলে হাইড্রা, সি এনিমন, জেলিফিশ, হাইড্রা। এটা কিসের কি ধরনের প্রতিসাম্য উদাহরণ? অবশ্যই তারা হচ্ছে যে ও রিও প্রতিসাম্যের উদাহরণ। ক্লিয়ার? ওকে, পরে চলে আসতেছি। সবাই একটু কমেন্ট করবো আমরা। সবাই ধন্যবাদ, অলরেডি কমেন্ট, শ্রীপন শাহ অলরেডি কমেন্ট করেছো। ওকে, পরের কোশ্চেন দেখেন, প্রতিষ্ঠান জীবে কোন প্রতিসাম্যতা দেখা যায়? 4টা অপশন আছে, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। বলেন, প্রতিষ্ঠান জীবে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? অরীয়, গোলীয়, দ্বিঅরীয় নাকি অপ্রতিসাম্য? অরীয় প্রতিসাম্য কখনো যেমন আসলে দেখা যাচ্ছে না, দ্বিঅরীয় দেখা যাবে না, অপ্রতিসাম্য দেখা যাবে, দেখা যাচ্ছে তাহলে কি, গোলীয় প্রতিসাম্যটা দেখতে পাচ্ছি। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়? কোশ্চেন কি দিছি, কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়? আচ্ছা, মানে অ্যাসিলোমেট নয় কারা? পরিফেরা, নিডারিয়া, টেনোফোরা, সবগুলোই কিন্তু আমাদের অ্যাসিলোমেট। কারণ আমি কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম অ্যাসিলোমেট, সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে 3টি ভাগে ভাগ করা যায়, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট, তাই না? অ্যাসিলোমেটের উদাহরণগুলো মনে রাখার সূত্র কি, পি আর সি, তাই না? পি ফর কি ভাই, পরিফেরা। পি ফর কি, পরিফেরা। আবার রিকল করতেছে পড়াগুলা। পি ফর পরিফেরা, পি ফর কি ভাই, প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, ভালো কথা। সি ফর কি, নিডারিয়া, এবং সি ফর কি, টেনোফোরা, তাহলে অ্যাসিলোমেট নয়, তাহলে অবশ্যই আমাদের কি আসতেছে, রতিফেরা আসছে, ঠিক আছে। আচ্ছা, রতিফেরাটা আসলে কি? এটা হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে সুডোসিলোমের মধ্যে পড়তেছে, রতিফেরা। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে আসতেছি। দেখেন, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কারা? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কারা? দেখেন, অবশ্যই মাথা রাখবেন, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, নেমাটোডা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী না,
নিডারিয়া প্রকৃত শিলমযুক্ত প্রাণী না, পরিফেরাটাও প্রকৃত শিলমযুক্ত প্রাণী না। তাহলে ভাই প্রকৃত শিলমযুক্ত প্রাণী কারা? অবশ্যই অ্যান্সার কি হবে? আর্থ্রোপোডা। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, প্রকৃত শিলমযুক্ত প্রাণী তারা কারা হচ্ছে? আর্থ্রোপোডা। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনে কি দেওয়া আছে? কোন পর্বের প্রাণীরা ইউসিনোমেট নয়? ইউসিনোমেট নয় মানে কি? প্রকৃত সিলোমযুক্ত নয় কারা? আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি আপনার সূত্রটা বারবার শিখেছি, আবার শেখাচ্ছি। পি আর সি। পিতে কি পরিফেরা, পিতে প্লাটিহেলমিনথেস, সিতে নিডারিয়া, সিতে টেনোফোরা। তাহলে ইউসিনোমেট কারা নয়? সবার কাছ থেকে কমেন্ট বলেন, বলেন কোন পর্বভুক্ত প্রাণীরা ইউসিনোমেট নয়? অবশ্যই কোন পর্বভুক্ত প্রাণীরা ইউসিনোমেট নয় বলেন। অবশ্যই অ্যান্সার কি হবে? নেমাটোডা পর্বভুক্ত প্রাণীরা আমাদের ইউসিনোমেট নয়। ওকে, পরের কোশ্চেন চলে আসি। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? বলেন কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট? অ্যাসিলোমেট কারা? আমি কিন্তু আপনাদেরকে সূত্র বারবার শিখেছি। অ্যাসিলোমেট হলো পি আর সি। পিতে পরিফেরা, পিতে প্লাটিহেলমিনথেস, সিতে নিডারিয়া, সিতে টেনোফোরা। তা আপনারাই বলেন অ্যাসিলোমেট কারা? এটা তো কখনোই হবে না, বি হবে না, তারপর কি হবে না, সি হবে না, তারপর ডি হবে না, হবে তাহলে কি? অবশ্যই প্লাটিহেলমিনথেস হবে। ক্লিয়ার? অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট প্লাটিহেলমিনথেস। ওকে, কোনটি অপ্রতিসাম্যতার উদাহরণ? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন আমাদের কোন টপিক থেকে আসছে? প্রতিসাম্য টপিক থেকে আমাদের এখানে আসছে। তো অপ্রতিসাম্য উদাহরণ কি? আমি কিন্তু আপনাদেরকে বারবার ক্লাসে শিখাই দিছি। অপ্রতিসাম্য উদাহরণ দুইটা মনে রাখার সূত্র হলো তালবের সহায়িকার সা আর হলো দন্তাস শ্বাস। সাথে কি? আপেল শামুক। দন্তার সাথে কি? স্পঞ্জ। আপেল শামুক এর বৈজ্ঞানিক নামটা কি? পাইলা গ্লোবোসা। আর স্পঞ্জ কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? অবশ্যই মাথায় রাখবেন, পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। অপ্রতিসাম্য উদাহরণটা কি? অবশ্যই হলো পাইলা গ্লোবোসা হলো অপ্রতিসাম্য উদাহরণ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন। গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় কোনটি? কোশ্চেন কি দেওয়া আছে? সবাই কথা বলবেন, গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ নয় কোনটি? আচ্ছা, গোলীয় প্রতিসাম্য এটা কিন্তু আমি আপনাদের সূত্র শিখাই দিচ্ছি। এস আর ভি, হ্যালিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। হ্যালিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। উদাহরণ নয়, অবশ্যই আনসার কি হবে? অরিলিয়া। অরিলিয়া অরিতা এটা কিসের বৈজ্ঞানিক নাম? জেলিফিশের বৈজ্ঞানিক নাম। জেলিফিশ কোন ধরনের প্রতিসাম্যের মধ্যে পড়তেছে? অবশ্যই নির্দ্বিধায় মাথা রাখবেন, এটা আমাদের অরীয় প্রতিসাম্যের মধ্যে পড়তেছে। ওকে, পরের কোশ্চেন চলে আসে। কোন পর্বের প্রাণীরা সুডোসিলোমেট নয়? সবাই কথা বলবেন, বলেন কোন পর্বের প্রাণীরা সুডোসিলোমেট নয়? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন কোন পর্বের প্রাণীরা সুডোসিলোমেট নয়? আচ্ছা, সুডোসিলোমেট মানে কি ভাই? যাদের সিলোম আছে কিন্তু কোনো আবরণ থাকে না। সুডোসিলোমেটের উদাহরণটা কিন্তু আমি আপনাদের মনে রাখাই দিয়েছিলাম। সূত্রটা কি ছিল? নারিকেল, তাই না? নারিকেল। নেমাটোডা কি আছে? নেমাটোডা, ভালো কথা। কি আছে ভাই? রোটিফেরা। ও কি আছে বলেন তো? কাইনোরাইসা। কাইনোরাইসা। আচ্ছা, সুডোসিলোমেট নয়। নেমাটোডা সুডোসিলোমেট, রোটিফেরা সুডোসিলোমেট, কাইনোরাইসা সুডোসিলোমেট। তাহলে নয় কোনটা ভাই? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা তাহলে কি? ইউসিনোমেট। ওকে, আর্থ্রোপোডা ইউসিনোমেট। ওকে, পরের কোশ্চেন চলে আসছি। দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলা হয়? সবাই কথা বলেন, বলেন দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলে? আচ্ছা, একটু যদি কথা বলি, দ্বিস্তরী প্রাণী মানে কি? যাদের একটোডাম আছে এবং এন্ডোডাম কিন্তু আছে, মেসোডাম নাই। মেসোনের পরিবর্তে কি আছে? মেসোগিলিয়া আছে। তো দ্বিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে আমরা কি বলি? সিলোম কখনোই বলবো না, হিমোসিল কখনোই বলবো না, মেসোগিলিয়া অবশ্যই কি বলবো? সিলেন্ট্রন বলবো। দ্বিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে কি বলা হয়? সিলেন্ট্রন বলা হয়। আর ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে কি বলা হয় বলেন তো? আচ্ছা দেখেন, এই সিলোম আছে না, সিলোমটা আমরা কোন স্তরী প্রাণীদের দেহ গহ্বরকে বলবো? অবশ্যই মাথা রাখবেন,
ত্রিস্তরী প্রাণীদের যে দেহ গহ্বর, সে ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে সিলম বলে, আর দ্বিস্তরী প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। আর মেসোগিলিয়া আসলে এটা এক ধরনের ফাঁকা জায়গা, সেটাকে আমরা মেসোগিলিয়া বলি। ওকে, পরের কোশ্চেন আছে, নিচের কোনটি অপ্রতিসম প্রাণীর উদাহরণ? আমি কিন্তু বারবার শিখাইছি অপ্রতিসম শ্বাস, আপেল শামুক আর স্পঞ্জ, তাই না? প্রজাপতি কখনোই হবে না, কেঁচো হবে না, ব্যাং হবে না, তাহলে হবে কি? শামুক হবে। হবে কি? শামুক হবে। ওকে, সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু রিকল করেন, পড়াগুলো হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন দেখেন, প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে কি হবে? সবাই একটা কথা বলেন। দেখেন, প্রজাতির জিনগত বৈচিত্র্য যদি আমাদের বেশি হয় তাহলে কি হবে? রোগব্যাধি কম হবে না, এটা ভুল। সবগুলো সঠিক না, এটা ভুল। প্রজাতির যদি জিনগত বৈচিত্র্য বেশি হয় তাহলে অভিযোজন ক্ষমতা বেশি হবে আর বিলুপ্তির আশঙ্কা কমে যায়। এ আর বি দুটাই অ্যান্সার। এখন বলতে পারেন ভাইয়া দুটো অপশন থাকে কিনা? হ্যাঁ, দুটো অপশনও থাকে, ব্লাঙ্ক থাকে, এরকম থাকতে পারে। ওকে, পরের কোশ্চেন চলে আসি, নিচের কোন পর্বের প্রাণীতে প্রকৃত সিলোম নাই? প্রকৃত সিলোম নাই, ঠিক আছে? প্রকৃত সিলোম নাই, তাহলে কাদের ক্ষেত্রে প্রকৃত সিলোম নাই? এলিডার ক্ষেত্রে, প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে, একাইনোডার মাটার ক্ষেত্রে, নাকি কর্ডাটার ক্ষেত্রে? কাদের ক্ষেত্রে আসলে প্রকৃত সিলোম না? অবশ্যই মাথায় রাখবেন, প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে আমাদের কোনো প্রকৃত সিলোম নাই। ওকে, পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, অ্যাসিলোমেট প্রাণীর উদাহরণ? সবটা কথা, নিচের কোনটি অ্যাসিলোমেট প্রাণীর উদাহরণ? নিচের কোনটি অ্যাসিলোমেট প্রাণীর উদাহরণ? অ্যাসকারিস লিউম্ব্রিক্রোআইডিস, এটা হচ্ছে যে অ্যাসিলোমেট উদাহরণ নয়। পাইলা গ্লোবোসা, এটা আমাদের অ্যাসিলোমেট উদাহরণ নয়। হিরুডো, এটা জোকের বৈজ্ঞানিক, এটা উদাহরণ নয়। টিনিয়া সোলিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যাসের, কারণ নারিকেল, ঠিক আছে? নারিকেল নাতে কি ন্যামাটোরা, ন্যামাটোরার মধ্যে আমাদের অবশ্যই কি পড়ে? টিনিয়া সোলিয়ামটা আমাদের পড়ে। ওকে, পরের কোশ্চেন, কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়? কোনটির ক্ষেত্রে আসলে সিলোম নেই? বলেন, কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়? বলেন সবাই, কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়? দেখেন, কেঁচো, এটা আমাদের সিলোমযুক্ত প্রাণী। শামুক, এটা আমাদের সিলোমযুক্ত প্রাণী। চিংড়ি, এটা আমাদের সিলোমযুক্ত হলো প্রাণী। তাই সিলোমযুক্ত প্রাণী নয় কে ভাই? কৃমিটা আমাদের সিলোমযুক্ত প্রাণী নয়। এটার অ্যান্সারটা কি হবে? কৃমি হবে। পরের কোশ্চেন চলে আসছি, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? বারবার পড়াইছিলাম, মনে রাখার সূত্রটা আবার লিখে দিচ্ছি, সির, জলে, হাইড্রা, ঠিক আছে? তাহলে হোমোস্যাপিয়েন্স না, ভলভক্স, পাইলা, নাকি অরিলিয়া? ডেফিনেটলি অরিলিয়া, অরিটা, এটা জেলিফিশের বইয়ের নাম। অ্যান্সার কি হচ্ছে? ডি। অ্যান্সার কি হবে আমাদের? ডি হবে। ওকে, পরে চলে আসি, বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বে? আমি খুব সুন্দর করে পড়াইছি, সবারই পারা উচিত। বলেন, বাইল্যাটারাল ক্লিভেজ দেখা যায় কোন পর্বের প্রাণীতে? আমি কিন্তু বারবার বলছিলাম, ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা তিনটি ভাগে ভাগ, স অর দি, সর্পিরাকার ক্লিভেজ, অরীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের নামটা হচ্ছে বাইল্যাটারাল ক্লিভেজ। এই বাইল্যাটারাল ক্লিভেজ আমরা যে পর্বে দেখতে পারি সে পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আমাদের এ। পরে চলে আসি, নিচের কোনটি অ্যাসিলোমেট? বলেন, নিচের কোনটি অ্যাসিলোমেট? যাদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে সিলোম নাই? কাদের ক্ষেত্রে আসলে সিলোম নাই? নিচের কোনটি হলো অ্যাসিলোমেট? নিচের কোনটি সুডোসিলোমেট, অ্যাসিলোমেট? যেমন দেখেন, আমি একটু কথা বলি, অ্যাসিলোমেট আসলে কারা? সুডো অ্যাসিলোমেট হলো, তার মনে রাখার সূত্র আমি আপনাদেরকে বলছিলাম, না রিকেল, তাই না? নেমাটোডা, ঠিক আছে? নেমাটোডা, রতিফেরা, কাইনোরাইসা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমাদের এখানে নেমাটোডা পর্ব কি? অ্যাসকারিস, এটা তো নেমাটোডা পড়বে না। পাইলা গ্লোবোসা, এটা নেমাটোডা পড়ব না। উকারিয়া ব্যানক্রপ্ট, এটা কিন্তু নেমাটোডা পড়ব না, ঠিক আছে? তাহলে এই তিনোটা, টিনিয়া সোলিয়াম, এটা আমাদের নেমাটোডা পর্ব, তাহলে এটা অ্যান্সার এ।
পরের কোশ্চেন চলে আসে, দ্বিস্তরী প্রাণীতে নিচে কোনটি উপস্থিত? বলেন দ্বিস্তরী প্রাণীতে কোনটি উপস্থিত, মানে কোনটি আমাদের থাকতেছে। দেখেন দ্বিস্তরী প্রাণী মানে কি ভাই? দ্বিস্তরী প্রাণী মানে এক্টোডার্ম আমাদের থাকবে, আর আমাদের কি থাকবে? এন্ডোডার্ম থাকবে, তাই না? মেসোডার্ম কি থাকবে না? মেসোডার্ম থাকবে না। মেসোডার্ম পরিবর্তে কি থাকবে ভাই? মেসোগ্লিয়া থাকবে। আচ্ছা, কোনটি উপস্থিত? কোনটি আমাদের এখানে উপস্থিত থাকবে? দেখেন অপশনগুলো আমাদের কি আছে, কোনটি আমাদের উপস্থিত থাকতেছে? হ্যাঁ, এক্টোডার্ম আছে, ভালো কথা, এন্ডোডার্মও আছে, মেসোকে, তার অ্যান্সার কি হবে? ডি, সবগুলো আমাদের উপস্থিত। পরের কোশ্চেন দেখেন, আর্থ্রোপোডা পর্বকে আমি কয়টি শ্রেণীতে ভাগ করতে? সবাই একটু কমেন্ট করেন, বলেন আর্থ্রোপোডা পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4, 5, 6 নাকি 13? অবশ্যই মাথায় রাখবেন আর্থ্রোপোডা পর্বকে আমি 13টা শ্রেণীতে ভাগ করতে পারি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, স্পোরোসিস্ট লার্ভা কোন পর্বে দেখা যায়? বলেন স্পোরোসিস্ট নারিকেল তো আচ্ছা নারিকেল না, আমি বলছি নারিকেল, হ্যাঁ নারিকেল হচ্ছে তোমার হচ্ছে যে সিউডোসিলোমে, ঠিক আছে। স্পোরোসিস্ট লার্ভা কোন পর্বে দেখা যায়? সবাইটা কমেন্ট করেন তো, স্পোরোসিস্ট লার্ভা কোন পর্বে দেখা যায়? নিডারিয়াতে আমরা স্পোরোসিস্ট লার্ভা দেখতে পারি না, নেমাটোডার ক্ষেত্রে দেখতে পাই না, একাইনোডার্মাটার ক্ষেত্রে কোথায় দেখতে পাচ্ছি? প্লাটিহেলমিনথেসে আমরা স্পোরোসিস্ট নামক লার্ভা দেখতে পারি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, একাইনোডার্মাটা পর্বকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? সবাইটা কথা বলি আমরা, একাইনোডার্মাটা পর্বকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? চারটা একাইনোডার্মাটা পর্বকে ভাগ করা যায় না, 5টা ভাগ করা যায় না, 13টা ভাগ করা। একাইনোডার্মা পর্বকে আমরা আসলে স্পেসিফিকভাবে এই কয়টা শ্রেণীতে, এটা আমাদের জাহাঙ্গীরনগর পর্যন্ত স্পেসিফিক আমাদের মনে রাখতে হবে। তাই এখানে বুঝার কিছু না, তাই বারবার আমি ডাইরেক্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। আর্থ্রোপোডা পর্বকে আমরা 13টা শ্রেণীতে ভাগ করতে পারি। তারপর হচ্ছে যে আমি একাইনোডার্মাটাকে আমি 6টি শ্রেণীতে ভাগ করতে পারি, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাইটা কথা যদি বলি, পরিফেরা পর্বের জীবনচক্রের লাভাদশার নাম কি? সবাইটা কথা বলেন, পরিফেরা পর্বের জীবনচক্রের লাভাদশার নাম কি? একটু সবার কাছ থেকে কমেন্ট জানতে আছে, বলেন পরিফেরা পর্বের জীবনচক্রের লাভাদশার নাম কি? প্লানুলা না, তারপর হচ্ছে যে মাইরাকাইডিয়াম না, ট্রোকোফোর না, তাহলে পরিফেরা পর্বের জীবনচক্রের নাম হচ্ছে যে আমাদের প্যারেনকাইমুলা, এটা আমাদের পরিফেরা পর্বের জীবনচক্রের লাভাদশার নাম। ওকে, পরের কোশ্চেন দেখেন, প্লানুলা নামক লার্ভা দেখা যায় কোন পর্বে? সবাইটা কথা বলেন, বলেন তো প্লানুলা নামক লার্ভা দেখা যায় কোন পর্বে? সবাইটা কথা বলেন, প্লানুলা নামক লার্ভা দেখা যাচ্ছে কোন পর্বে? পরিফেরা পর্বের লার্ভার নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কোশ্চেন দিচ্ছি খুব সুন্দর করে মুখস্থ করবেন। প্লানুলা নামক লার্ভা আমরা দেখতে পাচ্ছি নিডারিয়া পর্বে, আমরা প্লানুলা নামক লার্ভাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায় কোন পর্বে? খুবই দামি একটা কথা, এটা আমাদের কোশ্চেনটা হলো আসছে হলো প্রাণীর শ্রেণী বিভিন্ন ভিত্তি। আমরা জানি যে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে। টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, সর্বপ্রথম টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী আমরা দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই অ্যান্সার কি? প্লাটিহেলমিনথেসে আমরা সর্বপ্রথম টিস্যু অঙ্গ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর যদি বলা হতো যে অঙ্গতন্ত্র কোথায় দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হতো? নেমাটোডা হতো। ওকে, পরের কোশ্চেন, ত্রিভ্রূণস্থলীর অন্তর্ভুক্ত নয় কোন পর্বের প্রাণী? সবাই একটু কমেন্ট করবেন, বলেন ত্রিভ্রূণস্থলীর অন্তর্ভুক্ত নয় মানে কি? ত্রিভ্রূণস্থলীর অন্তর্ভুক্ত নয় তার মানে কি? কারা আমাদের দ্বিভ্রূণস্থলী? কারা আমাদের দ্বিভ্রূণস্থলী? দেখেন একাইনোডার্মাটা ত্রিভ্রূণস্থলী, নেমাটোডা ত্রিভ্রূণস্থলী, অ্যানিলিডা ত্রিভ্রূণস্থলী। আচ্ছা, তাহলে দ্বিভ্রূণস্থলী কারা? অবশ্যই অ্যান্সার কি হবে বলতো? নিডারিয়া হবে। পরের কোশ্চেনে চলে আসি, কোন প্রাণীর দেহে টিউব উইদিন এ টিউব এ গঠন দেখা যায়? বলেন কোন প্রাণীর দেহে টিউব উইদিন এ টিউব হচ্ছে আমরা দেখতে পারবো? আচ্ছা, টিউব উইদিন এ টিউব আমরা দেখতে পারবো যে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে দেখতে পারবো না, মেটাফার পোস্টুমার ক্ষেত্রে দেখতে পারবো না, অরিলিয়া অরিতার ক্ষেত্রে দেখতে পারবো না। তা আমরা কোথায় দেখতে পারবো? লোয়া চোখ কৃমিতে আমরা নলের ভিতর নল,
এইটা আমরা দেখতে পারবো যে প্রাণীতে, সেটা হচ্ছে লোয়া লোয়া চোখকৃমিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের কোশ্চেন যে চলে আসি, ট্রোকোফোন নামক লার্ভা, সবাই একটা কমেন্ট করবেন, হ্যাঁ। ট্রোকোফোন নামক লার্ভা দশা দেখা যায় কোন পর্বে? বলেন, ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় কোন পর্বে? পরিফেরাতে দেখা যায়, এনলিডাতে দেখা যায়, নিডারিয়াতে দেখা যায়, নাকি একাই নোডারমাটার ক্ষেত্রে দেখা যায়? সবাই একটা কথা বলবেন, ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় কোন পর্বে? বলেন, ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় কোন পর্বে? পরিফেরাতে ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় না ভাই, নিডারিয়াতে ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় না, একাই নোডারমাটা ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায় না। ট্রোকোফোন নামক লার্ভা দেখা যাচ্ছে কোথায়? এনিলিডাতে ট্রোকোফোন নামক লার্ভা দেখা যায়, ঠিক আছে। পরের কোশ্চেন, কোন প্রজাতি অসমো রেগুলেশনে অক্ষম? পারতেছে না কে? বলেন, কোন প্রজাতি অসমো রেগুলেশনে অক্ষম? টিনিয়াসোলিয়াম, নাকি হচ্ছে আমাদের লাইকোসালেন্টা, অরিলিয়া অরিতা, নাকি কিউকোম্পারিয়া প্লান্সি? অসমো রেগুলেশনে অক্ষম হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি আর সি। এই দুইটা প্রাণী হচ্ছে আমাদের অসমো রেগুলেশনে হচ্ছে সে পারতেছে না। ক্লিয়ার? ওকে, এ কয়টা কোশ্চেনে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কথা বলবেন। পরের কোশ্চেন যদি আমি চলে আসি, ইলিশ মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? হোমো, হ্যাটারো, ডাইফিসার্কাল, নাকি বাইসার্কাল? এই কোশ্চেনের অ্যান্সার সবার পারা উচিত, সবাই অ্যান্সার করেন। বলেন, ইলিশ মাছের পুচ্ছ পাখনা কিরকম? বলেন, ইলিশ মাছের পুচ্ছ পাখনা কিরকম? ইলিশ মাছের পুচ্ছ পাখনা, ইলিশ মাছ এটা কিসের মধ্যে পড়তেছে? অবশ্যই অ্যাক্টিনোপ্টেরিক্সির মধ্যে পড়তেছে, তাই না? আমরা জানি অ্যাক্টিনোপ্টেরিক্সি পুচ্ছ পাখনা হলো হোমোসার্কাল ধরনের, তাহলে ইলিশ মাছের পুচ্ছ পাখনা কিরকম হবে? হোমোসার্কাল হবে। ক্লিয়ার কিনা কথা বলবেন, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখেন, লাংফিশের লেস কোন ধরনের? হোমোসার্কাল না, হ্যাটারোসার্কাল না, বাইসার্কাল না, ডাইফিসার্কাল হ্যাঁ। লাংফিশের লেস কোন ধরনের? লাংফিশের লেস হচ্ছে আমাদের ডাইফিসার্কাল। সবাই একটু কথা বলবেন, কমেন্ট করেন সবাই, কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, পরের কোশ্চেন চলে আসি, কোন শ্রেণীতে লো ফাইন্ড ফিশ পাওয়া যায়? মানে কোন শ্রেণীতে আমরা কি পাচ্ছি? লো ফিন্ড হলো ফিশ পাচ্ছি। বলেন, কোথায় আমরা পাচ্ছি? সবাই কথা, কোথায় আমরা লো ফিন, অবশ্যই মাথা রাখবেন, আমরা লো ফিন ফিশ পাচ্ছি কোথায়? সার্কোপটেরিক্সিতে পাচ্ছি। তাই অ্যান্সার কি হবে? এ। অ্যাক্টিনোপ্টেরিক্সিতে পাই না, কন্ডিকটিসে পাই না, এটাতে পাই না, কোথায় পাচ্ছি? সার্কোপটেরিক্সিতে পাচ্ছি। পরের কোশ্চেন চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেন, কোন শ্রেণীর মাছগুলো রে ফিন ফিশ মানে কি বলেন তো? রশ্মিময় পাখনাযুক্ত মাছ। সবাই একটু কমেন্ট করেন, বলেন, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত কারা? বলেন, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত, অবশ্যই মাথা রাখবেন, অ্যাক্টিনোপ্টেরিক্সি হচ্ছে আমাদের রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, কারা হচ্ছে যে লো ফিন মানে লো যুক্ত ফিন্ট মাছ কারা? ইলিশ, বোয়াল, সিলাকান্ট, নাকি টুনা? অবশ্যই অ্যান্সার হবে সিলাকান্ট হচ্ছে আমাদের লো ফিন্ট হলো ফিশ নামে পরিচিত। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি, অ্যামোসিট নামক লার্ভা দেখা যায় কোন শ্রেণীর মাছে? কোন শ্রেণীর মাছে আমরা অ্যামোসাইট নামক লার্ভা দেখা যাচ্ছে? হ্যাগফিশ, লাংফিশ, ল্যাম্প্রে, নাকি কোয়াল কান্টে দেখতে পাচ্ছি? অ্যামোসাইট লার্ভাটা আমরা হ্যাগফিশে দেখতে পারবো না, লাংফিশে দেখতে পারবো না, দেখতে পারবো কোথায়? ল্যাম্প্রেতে হচ্ছে আমরা দেখতে পারবো। তাই অ্যান্সার হচ্ছে আমাদের সি। পরের কোশ্চেন, কোন শ্রেণীর প্রাণীদের চোয়াল দন্তহীন চষ্ণুতে পরিণত হয়? এই কোশ্চেনটা এবার জাহাঙ্গীরনগর আসার মতো একটা কোশ্চেন, সবাই একটু কমেন্ট করবেন। বলেন, কোন শ্রেণীর প্রাণীদের চোয়ালটা দন্তহীন চষ্ণুতে মানে ঠোঁটে পরিণত হচ্ছে? অ্যাক্টিনোপ্টেরিক্সিতে ভাই কখনো মাছ, এটাও তো মাছ, ম্যামালিয়াতে অবশ্যই এভিস, পক্ষীকুলে চোয়ালটা দন্তহীন চষ্ণুতে কি হয়েছে? পরিণত হয়েছে। ওকে, পরের কোশ্চেন, কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে? সবাই কথা বলি, কাদের হচ্ছে আমাদের 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে? মাইকজিনি 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে না, অ্যাসিডিয়াসিও থাকবে না, লার্ভাসিয়ার ক্ষেত্রে থাকতেছে কাদের? পেট্রোমাইজন্টিদের আমাদের কি থাকতেছে বলেন তো?
আমাদের 7 জোড়া ফুলকার অন্ধ থাকে। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের জন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ, সবাই এটা অ্যান্সার করেন। কোন শ্রেণীর প্রাণীদের 7 জোড়া ফুলকার অন্ধ থাকে? পেট্রোমাইজন টিটা ক্ষেত্রে আমাদের 7 জোড়া ফুলকার অন্ধ থাকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটিতে ডাইফিসার্কাল ধরনের লেস পাওয়া যায়? ডাইফিসার্কাল ধরনের লেস কোথায় পাবো? রেডফিশে পাবো? না। স্টিংরেতে পাবো? না। টাকিতে পাবো? না। তাহলে কোথায় পাবো? আফ্রিকান লাংফিশে পাবো। তাহলে কাদের ক্ষেত্রে আমরা ডাইফিসার্কাল ধরনের লেস পাবো? অবশ্যই অ্যান্সার কি হবে? আফ্রিকান হচ্ছে লাংফিশ হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। তো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে বেসিক থেকে শুরু করে আমাদের সেকেন্ড টাইমে কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। তাই বারবার বলতেছি, যারা এখন পর্যন্ত একটু আপনারা শেয়ার দেন এই ক্লাসটা টাইম লাইনে, সবাই একটু শেয়ার দিবেন এবং ফ্রেন্ডেরও মেনশন দিন একটু শেষ মুহূর্তে, যারা ফ্রেন্ডেরও ক্লাসটা করুক, উপকৃত হোক। এবং যারা এখন পর্যন্ত আমাদের অদম্য 3.0 ব্যাচ ইনরোল করেননি, আপনারা অতি দ্রুত আপনারা ইনরোল করবেন। একটু সবাই কমেন্ট করবেন যে আজকের এই ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো, কার কতটুকু ইনফরমেশন লাগলো। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইনফরমেশন খুব সুন্দর করে আমি স্লাইডগুলো আপনাদের জন্য গুছাই দিচ্ছি। জাস্ট এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে, ভাই স্লাইডগুলো আসলে কোথাও পাবেন না, এগুলো একদম ব্যক্তিগত আমার এবং ব্রেনবাজের। তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কারো কোনো সমস্যা আছে কিনা, সবাই একটু কথা বলবেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই একটু কথা বলবেন। এবং আজকের ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো সবাই একটু কথা বলবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অদম্য 3.0 ব্যাচটাতে ইনরোল করেননি, খুব দ্রুত ইনরোল করবেন। এতটুকু বলবো ভাই, বায়োলজি আমি আপনাদেরকে এরকম করে পড়াবো, একদম ধরে 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 আমি মনে করবো যে বায়োলজি একেবারে আপনাদের একদম বেসিক একেবারে জিরো ভাই। দেখেন, এই পড়াগুলো কিন্তু এসএসসি লেভেলে বাচ্চাদেরকে ধরে ধরে পড়ানো যেরকম করে হয় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, আমি এরকম করে পড়াবো আপনাদেরকে, একদম প্রো থেকে একদম জিরো আপনাদেরকে একদম পুরো ক্লাসটা আপনাদের দিব, ঘাবড়ানোর কিছু নেই। আর একটা কথা সবসময় বলবো ভাই, বায়োলজি আসলে অনেক সময় আমরা নেগলেক্ট করি, ভাবি যে না বায়োলজি পড়বো না। ব্যাপারটা হলো যে বায়োলজিটা ভালো করলেই কিন্তু আমরা কিন্তু ভালো একটা স্কোর পাবো, এবং যারা বরাবর ভালো করে সেকেন্ড টাইমে তারা কিন্তু বায়োলজিতেই ভালো করতে হয়। তো এটা কথা বলবো। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। যারা এখন পর্যন্ত আপনারা আমাদের অদম্য 3.0 ব্যাচে ইনরোল আপনারা করেন নাই, অতি দ্রুত ইনরোল করবেন। এবং আপনারা দেখেছেন অলরেডি আজকে ক্লাসে কিন্তু গতবার অনেকেই আমাদের অদম্য 2.0 ব্যাচের সাথে ছিল, তারা আজকে কিন্তু সাকসেস ভাই, তারা আজকে পাবলিশন, তারাও কিন্তু একসময় আপনাদের মতো ক্লাস করতো, তারা কিন্তু আজকে পাবলিশন হয়েছে। তো আমি বিশ্বাস করি নেক্সট, এটা তো কোরবানি ঈদ গেল, নেক্সট রোজার ঈদ আসার আগে আগে আমি দোয়া করি সবাই হয়তো আল্লাহ পাক বরকত দান করে সবাই আমরা যদি বেঁচে থাকতে পারি। আমি বিশ্বাস করি নেক্সট রোজার ঈদ আসার আগে দাদা আমার সবাই কি পাবলিশন হবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্লাইডগুলো দিয়ে দিয়েন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন, এবং সবাই বুঝতে পেরেছেন কিনা জাস্ট এতটুকু বলেন। আজকের প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস ক্লাসটা একেবারে নখদর্পণে আসছে কিনা ভাই, জাস্ট এতটুকু বলেন। এবং এতটুকু বলবো যে আজকের ক্লাসের সাইডটা কিন্তু বিভিন্ন রাইটারের বই থেকে কিন্তু সবগুলো ইনফরমেশন একেবারে সুন্দর করে একবার গুছানো হয়েছে ভাই, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। বায়োলজি এরকম করে পড়ানো হবে, পরিপাক ও শোষণ নিয়ে আপনাদের হিউজ ইনফরমেশন সেগুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তারপর হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে যে হাইডা বিভিন্ন ইনফরমেশন ক্লিয়ার করে, ঘাস ফড়িং, রুই মাছ, টিস্যুতন্ত্র, কোষ বিভাজন, প্রত্যেকটা ক্লাস অনেক সুন্দর করে এরকম করে গুছানো হবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।